হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যারা এইচএসসি 24 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার্থী, আজকের স্পেশাল লাইভটা তাদের জন্য। আমি চলে আসলাম, ডক্টর তৌফিক পিকন। এই বছর তোমাদের সাথে মেডিকেল অ্যাডমিশন জার্নি সম্পূর্ণটা সময় জুড়ে 10 মিনিট স্কুল এবং অ্যাডমিশন এক্স এর পক্ষ থেকে তোমাদের সাথে থাকবো। সো আজকের স্পেশাল লাইভটা একটা সিরিজের তৃতীয় লাইভ ক্লাস। তৃতীয় লাইভ ক্লাস সেটা হচ্ছে আমাদের মেডিকেল রিয়েলিটি চেক ক্লাস। অর্থাৎ আমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাব, সো অ্যাডমিশন এবং একাডেমিকের পড়াশোনাটা ঠিক কোথায় কোথায় আলাদা, এটার একটা রিয়েলিটি চেক আমাদের দরকার, তাই না? সো তার ধারাবাহিকতায় আমরা কিন্তু একটা প্রাণীবিজ্ঞানের ক্লাস নিয়েছি। আমরা কিন্তু এই যে রুটিন অনুযায়ী প্রাণী বিজ্ঞানের ক্লাস নিয়েছি, উদ্ভিদ বিজ্ঞানের ক্লাস নিয়েছি। আজকে রসায়নের ক্লাস, আজকে কেমিস্ট্রির ক্লাস। এর পরের দিন তোমাদের ডক্টর সুস্মিতা আপুর ফিজিক্স ক্লাস হবে। সো এই ক্লাসগুলোতে তোমরা যারা জয়েন করছো তারা কিন্তু ঠিকই বুঝতে পারছো যে ঠিক অ্যাডমিশনের জন্য আমরা কিভাবে পড়বো, তাই না? মেডিকেল অ্যাডমিশনের জন্য কোন সাবজেক্টটা কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হয় সেইটার জন্যই এই রিয়েলিটি চেক ক্লাসগুলো। তো আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি খুব বেশি কথা বাড়াবো না, যেহেতু কেমিস্ট্রি একটু জটিল একটা সাবজেক্ট সবার কাছে মনে হয়। আজকে আমরা দেখবো যে কেমিস্ট্রি মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে পড়তে হয়। প্রথম কথা হচ্ছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রিতে মার্ক কত তোমরা সবাই জানো? কেমিস্ট্রিতে মার্ক হচ্ছে 25। 25 মানে এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। বায়োলজি থেকে 30 মার্ক আসে, কেমিস্ট্রি থেকে আসে হচ্ছে 25। তার মানে হচ্ছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারো যে 5টা সাবজেক্টের পরীক্ষা হয়। তো বায়োলজিটা সবাই কিন্তু অনেক ভালো করে পড়ে, কিন্তু যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে কেমিস্ট্রিটা একটু ট্রিকি হয়। এই জন্য এই 25 মার্কের মধ্যে দেখা যায় যে আমাদের 16, 17, 18 তুলতেই অনেক ঘাম বের হয়ে যায়। বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি ঠিক কিভাবে পড়লে এই যে কেমিস্ট্রি এত বিশাল বিশাল চ্যাপ্টার তুমি খুব ইজিলি পড়তে পারবা, কম সময়ে পড়তে পারবা, এবং এই 25-এর মধ্যে অ্যাটলিস্ট 23-24 মার্কস তুমি এনশিওর করতে পারবা। ঠিক আছে? সো কেমিস্ট্রি, আমি যখন এইচএসসি তে পড়তাম, নটরডেম কলেজে ছিলাম, তখন আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল হচ্ছে কেমিস্ট্রি। তো আহ, তার জন্যই আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রিটা অনেক বেশি যত্ন নিয়ে পড়ানোর চেষ্টা করি, যাতে তোমাদের কেমিস্ট্রির ভয়টা না লাগে। হ্যাঁ, তো এখানে দেখো লেখা আছে 7টা স্টেপ যে কোনো চ্যাপ্টার। তোমরা যারা আমাদের প্রথম 2টা ক্লাস করেছো তারা জানো যে 7টা স্টেপ কি। অর্থাৎ আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করতে যাব, যে কোনো একটা চ্যাপ্টার পড়বো, তোমাদের টোটাল চ্যাপ্টার পড়তে হবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে যদি তুমি হিসাব করো, টোটাল 55টা চ্যাপ্টার পড়তে হবে। টোটাল 55টা। এর মধ্যে কেমিস্ট্রি, তুমি যদি চিন্তা করো কেমিস্ট্রি, এই কেমিস্ট্রির চ্যাপ্টার আছে 10টা। এখন কেমিস্ট্রির 10টা চ্যাপ্টারকে আসলে 10টা চ্যাপ্টার বললে ভুল হবে, তাই না? জৈব যৌগ একটা চ্যাপ্টারই মনে হয় 10টা চ্যাপ্টারের সমান। সো তুমি যদি একটা চ্যাপ্টারকে 2 চ্যাপ্টার হিসেবেও ধরো, তাও সেই হিসাবে কেমিস্ট্রি আসলে প্রায় 20টার মতো চ্যাপ্টার আছে, তাই না? সো কেমিস্ট্রিটা কিন্তু বেশ অনেক বড় একটা সিলেবাস, বিশাল মোটা মোটা বই হাজারি স্যারের। তো আমরা যেটা চেষ্টা করব, তুমি যে কোনো একটা চ্যাপ্টার কেমিস্ট্রি যখন শুরু করবা মেডিকেল অ্যাডমিশনের জন্য স্পেশালি, তখন তুমি 7টা স্টেপে যদি পড়তে পারো, তাহলে দেখবা ওই চ্যাপ্টার থেকে আর কিচ্ছু বাকি নাই, তুমি সবকিছুই পারবা। তো সেই 7টা স্টেপ কি আমরা শুরুতে দেখে ফেলবো, এবং এরপরে দেখবো আমরা হচ্ছে, আমরা একটা চ্যাপ্টার পড়বো আজকে, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, রাসায়নিক পরিবর্তন। এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো এই 7টা স্টেপকে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করতে হয়। কেমন? তো চলো শুরু করি। প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা। প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। তুমি যদি প্রশ্ন ব্যাংক আগে না পড়ে, আগে না বুঝে তুমি বইতে ঝাঁপ দাও, তুমি কখনোই বুঝবে না কোন অংশগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো প্রথমে হচ্ছে তোমাকে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে, যেটা আজকে আমরা ক্লাসের মধ্যেই করিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। এরপরে তুমি একবার বইটাকে পুরা রিডিং দিবা, দ্রুত রিডিং দিবা। এই সময় তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। প্রেফারেবলি তুমি ক্লাস যখন করবা, যেমন আমাদের টেনিস স্কুলে ক্লাস শুরু হবে মেডিকেল অ্যাডমিশন কোর্সের 15 সেপ্টেম্বর থেকে। তো ধরো 15 সেপ্টেম্বর যে ক্লাসটা আমরা নিব, তুমি আগেই ওই চ্যাপ্টারটা জাস্ট একবার রিডিং পড়ে রাখবা। এতে করে হবে কি, এতে করে হবে কি, আমাদের হচ্ছে পড়াটা বেশ একটা খুব সুন্দর নিজের মাথায় থাকবে, যে জাস্ট আমি পড়ে রাখলাম, কোথায় কি আছে এটা আমি জানি। থার্ড জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে,
বইয়ের মধ্যে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে এই ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? তো বইয়ের ইম্পর্টেন্ট লাইন কিভাবে বুঝবো এইটা ভাইয়া আমরা হচ্ছে দাগাই দিব খুব সুন্দর করে তোমাকে, যাতে তুমি বুঝতে পারো বইয়ের কোন অংশগুলো ইম্পর্টেন্ট। প্লাস এই ইম্পর্টেন্ট লাইনগুলো সবকিছু আমি ক্লাসেই আমরা পড়াই দিব। এরপরে হচ্ছে অ্যাক্টিভ রিকল করতে হবে, অর্থাৎ আমরা যা যা পড়লাম সেটাকে আবার একটু রিক্যাপ করতে হবে, বইটাকে বন্ধ করে রেখে রিক্যাপ করতে হবে যে আমি যা যা পড়লাম সেটাকে আসলে আমার মনে থাকতেছে কিনা। আমরা সবাই করি কি, শুধু পড়ে যাই, শুধু লাইন বাই লাইন পড়ে যাই বা শুধু ক্লাস দেখে যাই, রিক্যাপ করি না বা রিকল করি না, যার কারণে আমাদের পড়া মনে থাকে না। ঠিক আছে, সো অবশ্যই রিকল করতে হবে। এরপরে যখন তোমার ক্লাস শেষ হয়ে গেল, রিকল শেষ হয়ে গেল, তুমি বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আমরা যেমন 10 মিনিট স্কুলে অ্যাডমিশন কোর্সে বাসায় 5 সেট প্র্যাকটিস বই পাঠাই দেই। সো তোমরা যেখান থেকে পারো 1 সেট প্র্যাকটিস বই ম্যানেজ করে বাসায় প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। কত প্রশ্ন? অ্যাটলিস্ট 20,000। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে তুমি এই যে যে বাসায় প্র্যাকটিস করলা, তাহলে ক্লাস করলা, বাসায় প্র্যাকটিস করলা, এরপরে তোমার যাচাই করতে হবে যে আসলে এক্সাম হলের পরিবেশে তুমি আসলে ওই পড়াটা পারবা কিনা। সো তখন তোমাকে এক্সাম দিতে হবে, এক্সামের অ্যানালাইসিস করতে হবে, এবং এক্সামে যে ভুলগুলো করেছো সেগুলো অবশ্যই তোমাকে সলভ করতে হবে। আমরা বিভিন্ন কোচিং এ ভর্তি হই, শুধু এক্সাম দেই, কিন্তু এক্সামের ভুলগুলো নিয়ে আর পরে বসা হয় না। সো ভুলগুলো ভুলই থেকে যায়। তো আমরা যতই এক্সাম দেই না কেন, আমাদের মার্কস আর বাড়তে চায় না, তাই না? তো অবশ্যই আমাদেরকে এই এক্সামের প্রবলেমগুলোকে সলভ করতে জানতে হবে। এবং সবার লাস্ট স্টেপে হচ্ছে আমাদেরকে রিভিশন দিতে হবে। রিভিশন যদি না দেই, একদিন পড়বো, 7 দিন পরে সব মাথা থেকে চলে যাবে। তাহলে আমি যদি সহজভাবে বলি, তুমি যদি আমাদেরকে ক্লাস করো, এই যে আজকে যখন ক্লাসটা করবা, আমি তোমার প্রশ্ন অ্যানালিসিস করে দিব এবং ক্লাসেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়িয়ে অ্যাক্টিভ রিকল করাই দিব, সো দ্যাট তোমার সব পড়া কমপ্লিট হয়ে যায়। এরপরে প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন প্র্যাকটিস করাই দিব তোমাকে, যাতে তোমার 70 থেকে 80% পড়া ক্লাসেই কমপ্লিট হয়ে যায়। এরপরে তুমি বাসায় আরো অতিরিক্ত কিছু প্রশ্ন প্র্যাকটিস করবা এবং আমাদের কাছে এক্সাম দিবা। তাহলে কি হবে, তোমার সম্পূর্ণ পড়াটা কভার হয়ে যাবে। এরপরে আমরা 7 দিন পরে তো আবার রিভিশন এক্সাম নিব, তখন তোমার একবার রিভিশন হবে, 1 মাস পরে রিভিশন এক্সাম হবে, তখন আবার রিভিশন হবে। সো এই 7টে স্টেপই আমরা সুন্দর মতো করে কিন্তু কমপ্লিট করে ফেলবো। কেমন? ঠিক আছে, তাহলে চলো আমরা যাই, আমরা জাস্ট একটা স্যাম্পল চ্যাপ্টার দিয়ে দেখি বিষয়টা যে কিভাবে আসলে এক্স্যাক্টলি পড়তে হয়। তোমরা লাইভে আহ কোন ব্যাচ কারা জয়েন করেছো, কোথা থেকে, কোন কলেজের স্টুডেন্ট তোমরা, এটা একটু জানাতে পারো। আমি দেখতে চাই কোন জায়গা থেকে বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার স্বপ্ন দেখে। সো তোমরা এই ক্লাসে যারা জয়েন আছো তারা নিশ্চয়ই সবাই মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্র্যাক করতে চাও এবং দেশের সবচেয়ে টপ মেডিকেল গুলাতে চান্স পেতে চাও, সরকারি মেডিকেলে চান্স পেতে চাও, এবং তোমার যে স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাও। তো সেই স্বপ্নের পথে তোমাদেরকে স্বাগত। সো চলো আমরা হচ্ছে শুরু করি। ধরো এখানে একটা জাস্ট স্যাম্পল চ্যাপ্টার, এটা আমাদের ফার্স্ট পেপারের চতুর্থ চ্যাপ্টার, যেটা রাসায়নিক পরিবর্তন। এটা তোমরা এইচএসসি লাইফে অলরেডি পড়েছো, তাই না? লাসাতেলিয়ার নীতি পড়েছো, বিক্রিয়ার হার, প্রভাবক, এনজাইমস, এগুলো সবকিছু তোমরা পড়েছো। কিন্তু একাডেমিকে তুমি যেভাবে পড়েছো, কেসিকেপির ম্যাথ করেছো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়ার স্টাইলটা একটু আলাদা। কেন আলাদা আমি একটু বলি, তোমাকে দেখাই। এই যে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুকের একটা পিডিএফ। সো আমাদের প্র্যাকটিস বুকটা ঠিক এইভাবে সাজানো থাকে। প্রথমে থাকে বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এবং এইগুলা শেষ হয়ে গেলে তারপরে থাকে হচ্ছে, এই যে দেখো, এগুলো যখন শেষ হয়ে গেল এরপর থাকে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এখানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন দেওয়া আছে, প্রচুর কোয়েশ্চেন, ঠিক আছে? তোমার এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সব কিছু আছে এইখানে। এখন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত কয়েক বছর, আমি যদি বলি 10 থেকে 12 বছরের মধ্যে প্রায় 60টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে, প্রায় 60টার মতো প্রশ্ন আসছে। তাহলে বুঝতেই পারো প্রতি বছর গড়ে কিন্তু প্রায় 3টা 4টা 5টা 2টা প্রশ্ন আসতেই থাকে। সো এই চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়া থাকে, তুমি মিনিমাম বলাই যায় যে 2টা থেকে 3টা প্রশ্ন মাস্ট কমন পাবা, 4-5টাও পেতে পারো। ঠিক আছে, সবাই ভাবে যে জৈব যৌগ থেকে অনেক প্রশ্ন আসে, জৈব যৌগ থেকে আসে, বাট এই 25টা প্রশ্ন যে আসে কেমিস্ট্রি, তার প্রায় 3 থেকে 4টা, তুমি যদি হিসাব করো, অনেক একটা পার্সেন্টেজ প্রশ্ন এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা থেকে আসে। এই চ্যাপ্টারটা বিশাল বড়, অনেক বড়, 200-300 পেজের উপরে চ্যাপ্টারটা, তাই না? কিন্তু আমি জাস্ট তোমাদেরকে দেখাবো, মাত্র তুমি যদি 5টা টপিক এই চ্যাপ্টার থেকে, মাত্র 5টা টপিক যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, তোমার 80%, 80 থেকে 90% কাভার হয়ে যাবে। মাত্র 5টা টপিক পড়বো আমরা। কি কি?
একটু বলে দেই, দেখো। 1 নাম্বার যে টপিকটা আমরা মনোযোগ দিব, টপিক 1, হ্যাঁ? ঠিক আছে, তাহলে টপিক 1, 1 নাম্বার টপিকটা হচ্ছে আমাদের প্রভাবক। প্রভাবক এবং এনজাইম, এই টপিকটা হচ্ছে আমাদের হবে 1 নাম্বার টপিক। ঠিক আছে। ওকে। 2 নাম্বার যে টপিকটা, সেটা হবে হচ্ছে লা শাতেলিয়ার নীতি। কি বললাম? লা শাতেলিয়ার নীতি। 3 নাম্বার যে টপিকটা আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ রিলেটেড সবকিছু পড়তে হবে। 4 নাম্বার যে টপিকটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে বাফার। সেটার নাম কি? বাফার। বাফার রিলেটেড সমস্ত কিছু পড়তে হবে। এবং 5 নাম্বার টপিকটা হচ্ছে আমাদের অম্লক্ষার রিলেটেড। ঠিক আছে, অ্যাসিড বেস রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসে। So, এই 5টা টপিক যে পড়লে তোমার এই চ্যাপ্টারের 90% প্রশ্ন তুমি পারবা। বাকি 10% পারার জন্য কি কি পড়তে হবে এটা আমি বলে দিব। বাট আজকের ক্লাসটা তোমাদের দেখার জন্য হচ্ছে, আমরা যখন মেইন ক্লাস শুরু করব 15 সেপ্টেম্বর থেকে, তখন আমরা A to Z সব পড়বো, 100%-এর বেশি কাভার করব। বাট আজকে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দেখানো যে তুমি জাস্ট অল্প জিনিসপত্র যদি খুব ভালো করে মনোযোগ দিয়ে বেশি পড়ো, তুমি অল্প পড়েই 90%-এর বেশি কাভার করে ফেলতে পারবা। ঠিক আছে। সো এই যে যে আমি টপিকগুলো লিখলাম, এগুলো কোথা থেকে আসলো? এগুলো আকাশ থেকে পড়ে নাই, এগুলো এই প্রশ্ন থেকে আসছে। দেখো, প্রভাবক থেকে বিগত বছরে টোটাল কয়টা প্রশ্ন আসছে জানো? 10টার বেশি প্রশ্ন আসছে জাস্ট একটা প্রভাবক টপিক থেকে। লা শাতেলিয়ার নীতি থেকে প্রায় 10 থেকে 12টা প্রশ্ন আসছে। দ্রবণের পিএইচ, বাফার, এই টপিক থেকে তোমার প্রশ্ন আসছে প্রায় 10 থেকে 15টা। আরো বেশি প্রশ্ন আসছে। আচ্ছা, অম্লের ক্ষারকত্ব বা অ্যাসিড বেস, এই জিনিসপত্র নিয়ে প্রশ্ন আসছে 5 থেকে 7টা। তাহলে বুঝতে পারতেছো যে এই টপিকগুলো কিন্তু উড়ে উড়ে আসে না, লা শাতেলিয়া থেকে 7-8টা প্রশ্ন আসছে। তো এই যে যে টপিকগুলো, এগুলো জাস্ট প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেই তৈরি করা। তুমিও যদি খুব মনোযোগ দিয়ে একটু প্রশ্ন ব্যাংকটা খেয়াল করো, তুমি বুঝতে পারবা যে এই টপিকগুলো থেকেই প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে। মাঝে মাঝে হুবহু সেম প্রশ্নও আসে, মাঝে মাঝে টপিক থেকে রিপিট প্রশ্ন আসে। ঠিক আছে। তো তাহলে চলো আমরা এই টপিকগুলো আজকে শুরু করি। ওকে। তো তার আগে আমি একটু প্রথম দিকেও কয়েকটা জিনিস তোমাদেরকে পড়াবো, অসুবিধা নাই, যাতে পুরো চ্যাপ্টারটাই তোমাদের কাভার হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, বাই দা, এই যে এখানে দাগানো বইয়ের পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যে দাগানো বইয়ের পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা চাইলে আমি দিয়ে দিব কমেন্টে। ঠিক আছে। সো চ্যাপ্টারের শুরুর দিকে একমুখী বহুমুখী নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, এইসব জায়গা থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, খুব একটা সাধারণত প্রশ্ন আসে না। সো এই জন্য আমি এখন দেখাচ্ছি না, বাট আমরা যখন মেইন ক্লাস নিব তখন সবই কাভার হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা একটু দেখি যে জিনিসটা, সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটা হচ্ছে এই চ্যাপ্টারে পড়ার মতো। এখান থেকে আগে প্রশ্ন আসে নাই এখনো, বাট প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, প্রতি বছরই সম্ভাবনা থাকে, এবার কিন্তু চলে আসতে পারে। সো এইটা একটু তোমাদেরকে দেখাই, বিক্রিয়ার ক্রম। তাহলে এটা হচ্ছে আজকে আমাদের প্রথম টপিক, এরপরে আমরা প্রভাবক এবং বাকি যে 5টা টপিক আছে সবগুলো কভার করব, কেমন? সরি। তাহলে বিক্রিয়ার ক্রম জিনিসটা কি? তোমাদের এইখানে দেখো একটা হেডলাইন আছে, এখানে একটা হেডলাইন দেওয়া আছে, দেখো বিক্রিয়ার ক্রম কি। বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার ক্রম, এই যে জিনিসটা, সেটার একটা খুব সুন্দর সংজ্ঞা এখানে তোমরা দেখবা যে দিয়ে দিছে তোমাদের। একটু রেড একটা পেন নেই, এটার থিকনেসটা একটু বড় করি। ওকে। সো বিক্রিয়ার ক্রমর এখানে একটা সংজ্ঞা আছে। বিক্রিয়ার হার নির্ণয়ের পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে
হার সমীকরণে ঘনমাত্রা সমূহের উপর যেসব ঘাত থাকে বিক্রিয়ার ক্রম বলে। বিশাল বড় একটা সংজ্ঞা, তুমি যদি না বুঝে থাকো বোঝার কোনো দরকার নাই। কারণ তোমার যেটা দরকার মেডিকেল অ্যাডমিশনে সেটা হচ্ছে কোন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা কেমন হবে, এই প্রশ্নটা হচ্ছে আসে। যদি তোমার বিক্রিয়া শূন্য ক্রম হয়, প্রথম ক্রম হয়, দ্বিতীয় ক্রম হয়, তৃতীয় ক্রম হয়, চতুর্থ ক্রম হয়, তাহলে তোমার কে বা হার ধ্রুবক যেটা সেটার এককটা কি হবে, এই প্রশ্নটা যে এখান থেকে আসে এটা বুঝতে পারাই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের খেলা। মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি পণ্ডিত হওয়া লাগে না, অনেক বেশি ট্যালেন্টেড হওয়া লাগে না, আমাকে এই অংশটুকু থেকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবে এটা বুঝতে পারাটাই হচ্ছে খেলা। ওকে, তাহলে চলো। তাহলে আমরা জানি বিক্রিয়ার ক্রম হচ্ছে এন। বিক্রিয়ার ক্রম কি? এন। আচ্ছা, এখন ক্রম নির্ণয়ের জন্য তোমার বইয়ের এত কিছু পড়ার দরকার নাই, তুমি জাস্ট খাতায় 4টা লাইন নোট করে ফেলো, এইটুকু সমস্ত কিছু পড়া হয়ে যাবে। কি কি দেখো, বিক্রিয়ার ক্রম যদি শূন্য ক্রম হয় তাহলে এন সমান 0, শূন্য ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম যদি হয় এন সমান 1, দ্বিতীয় ক্রম হলে এন সমান 2, তৃতীয় হলে এন সমান 3। ওকে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। এখন এরকম যদি হয় তাহলে কে এর যে একক বা ধ্রুবকের যে একক এটা কেমন হবে, এটাই আমরা একটু দেখব প্রত্যেকটার ক্ষেত্রে কেমন হবে। জিনিসটা খুবই ইজি, জিনিসটা খুবই ইজি। দেখো, তাহলে এইটার একক বের করতে বলছে। এখন একক বের করতে গেলে আমাকে জাস্ট কি করতে হবে জানো? আমাকে জাস্ট এই যে দেখো, তোমার এখানে অনেক বড় বড় করে দিছে, ঠিক আছে, এখানে অনেক বড় বড় করে দিছে, আমি তোমাকে সোজা ভাষায় দেখাবো, সোজা ভাষায় দেখাবো যে কিভাবে জিনিসটা বের করতে হয়। আমরা ঘনমাত্রার একক কি জানি, বিক্রিয়ার হারের একক কি জানি? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? মোল পার লিটার পার সেকেন্ড, এইটাই হচ্ছে আমাদের কি একক, তাই তো? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। আচ্ছা, এখন এইটা যদি বিক্রিয়ার হারের একক হয়, প্রত্যেকটার উপরে আমরা এটা বসায় দিব, প্রত্যেকটা জায়গায় এটা আমরা বসায় দিব, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। সো প্রত্যেকটা জায়গায় এটা বসাই দিলাম। আচ্ছা, মোল পার লিটারকে কি বলা যায় সবাই বলো তো? মোল পার লিটারকে কি বলা যায়? মোলার। বড় করে আমরা বলতে পারি মোলার, বড় হাতের এম, তাই না? এই যে এইটুকুকে আমরা বলতে পারি মোল পার লিটারকে আমরা লিখতে পারি মোলার, মোলার পার সেকেন্ড। তাহলে এটাকেও লিখতে পারি মোলার পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড, এটাকে লিখতে পারি মোলার পার সেকেন্ড। একই, সবগুলো একই। এখন বিক্রিয়া যদি শূন্য ক্রম হয় এটাকে আমরা ভাগ দিব এই বড় এম টু দি পাওয়ার 0। যদি প্রথম ক্রম হয় ভাগ দিব বড় এম টু দি পাওয়ার 1, দ্বিতীয় ক্রম হলে এম টু দি পাওয়ার 2, তৃতীয় ক্রম হলে এম টু দি পাওয়ার 3। কোনো কনফিউশন আছে? নাই। তাহলে মোলার পার সেকেন্ড এটাকে ভাগ দিব এম টু দি পাওয়ার 0, 1, 2, যেরকম ক্রম বলবে সেরকম। জাস্ট এখন এটা লিখলেই আমার কাজ শেষ। এইখান থেকে দেখো তো কি হবে বলো তো, এগুলা কি বের করতে পারবো আমরা? দেখো এখানে মোলার মোলার কাটাকাটি, তাহলে এটার একক কি? এটার হার ধ্রুবকের একক হবে শুধু পার সেকেন্ড। এখানে মোলার টু দি পাওয়ার 1 আছে, এখানে আছে 2, তার মানে এখানে হবে পার মোলার পার সেকেন্ড। এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে হবে কি এম টু দি পাওয়ার -2 পার সেকেন্ড, তাই না? এটা কি হবে? এটা আছে 1, এটা আছে 0, তাহলে কি হবে বলো? তাইলে মোলার পার সেকেন্ড। তাইলে দেখো এই যে বইতে তোমার এখানে অনেক কিছু লেখা আছে, এন সমান 1 হলে বিক্রিয়াটি প্রথম ক্রম বিক্রিয়া বলে, এটাকে বিক্রিয়ার হারের একক, N25 এর একক, এগুলো দিয়ে ভাগ দিব, অনেক কিছু বের করব। সো অনেক কিছু আছে, তোমার কি দরকার আছে? তোমার কিন্তু দরকার নাই, আছে? তুমি জাস্ট যেইটা বলবে, যেই ক্রম বিক্রিয়া বলবে এটা দিয়ে ভাগ দিয়ে দিবা, এবং ভাগ দিয়ে যেটা আসবে অ্যান্সার তুমি সেটা লিখে দিবা, ঠিক আছে?
তাহলে বুঝলাম বিক্রিয়ার ক্রম টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে বিক্রিয়ার ক্রম নিয়ে আর কোনো প্রশ্ন নাই, বিক্রিয়ার ক্রম আমরা জেনে ফেললাম। এইবার আমরা যাব আমাদের যে 5টা ইম্পর্টেন্ট টপিকের কথা বলছি সেইটাতে আস্তে আস্তে আমরা চলে যাব। আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রভাবক। প্রথম টপিকটা হচ্ছে প্রভাবক, তাই না? তাহলে আমরা প্রভাবকে চলে যাই। তাহলে আমরা হচ্ছে একটু প্রভাবকে চলে যাই। প্রভাবক, ঠিক আছে, এই হচ্ছে প্রভাবক। তাহলে প্রভাবক, প্রভাবকের প্রকারভেদ, প্রভাবক সহায়ক, প্রভাবক বিশ। আচ্ছা, তাহলে এই প্রভাবক টপিকটা তোমরা এইচএসসি তে কে কিভাবে পড়ছো আমি জানি না, বাট আমি তোমাকে মাত্র এই পুরো প্রভাবক থেকে, দেখো এখানে অনেক কথা বলা আছে তাই না? প্রভাবক আছে, প্রভাবকের বৈশিষ্ট্য আছে, কার্যভিত্তিক প্রভাবকের শ্রেণী বিভাগ আছে, তারপরে হচ্ছে কি আছে, প্রভাবক সহায়ক কি, বিষ কি, তারপরে হচ্ছে গ্যাসীয় দশা তরল দশার ক্ষেত্রে সমসত্ব অসমসত্ব প্রভাবন আছে, অনেক কিছু আছে প্রভাবকে, তাই না? আচ্ছা, এরপরে এনজাইম আছে। সো অনেকগুলো জিনিসপত্র আছে। আমি কি করব, এই যে যে পুরা 2 3 4 পেজের পড়া আছে, এটাকে তোমাকে জাস্ট ছোট্ট একটা নোট দিয়ে দিচ্ছি। জাস্ট একটু খাতায় লিখলে এই 4 পেজ পড়া আমাদের শেষ। ওকে, তো তাহলে প্রথমে লেখো, প্রথমে জাস্ট একটু আমাদেরকে লিখতে হবে যে প্রভাবক, এই যে যে প্রভাবক, এটার সংজ্ঞা, এটা আমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট আমাকে বুঝতে হবে যে প্রভাবক বলতে আসলে কি বোঝায়। প্রভাবক জিনিসটা হচ্ছে সরি, যে কোনো বিক্রিয়া, সেখানে বাম পাশে কি থাকে, বিক্রিয়ক, ডান পাশে কি থাকে, উৎপাদ। এখন আমরা কি চাই, আমরা চাই যে আমি যত বিক্রিয়ক দিব তত বেশি উৎপাদ তৈরি হোক। এখন কোন একটা বিক্রিয়া প্রভাবক কি শুরু করতে পারে? পারে না। প্রভাবক কি শেষ করতে পারে? পারে না। বাট যখন তুমি একটা বিক্রিয়া স্টার্ট করবা, প্রভাবকের কাজ শুরু হবে তার পরে। ধরো তুমি একটা কোনো বিক্রিয়া স্টার্ট করলা, এরপরে তুমি চাচ্ছ এই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হতে তোমার 10 মিনিট সময় লাগতেছে, এত সময় তোমার কাছে নাই, তুমি খুব দ্রুত চাও। সো তুমি যদি বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে চাও, তাইলে তুমি প্রভাবক ইউজ করতে পারো। প্রভাবক ইউজ করলে বিক্রিয়ার গতি বেড়ে যাবে। তুমি যদি বিক্রিয়ার গতি হ্রাস করতে চাও, প্রভাবক দিয়ে করতে পারবা। তো তার মানে প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস যেটা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে, অর্থাৎ বিক্রিয়াটাকে ফাস্ট হতে হেল্প করে অথবা স্লো করে দিতে পারে। এখন ঘটনা হচ্ছে এই যে প্রভাবক তুমি দিলা, সামান্য একটু প্রভাবক দিলেই এই পুরা জিনিসটার কাজ হয়ে যাবে। তার মানে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, গতি হ্রাস করতে পারে, সামান্য পরিমাণ দিলেই কাজ করে। যেহেতু সামান্য দিলে কাজ করে, তার মানে এটা অনেক স্পেসিফিক, মানে তুমি যে কোনো বিক্রিয়ায় যে কোনো প্রভাবক দিলে হবে না, একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য একটা নির্দিষ্ট প্রভাবকই দিতে হবে। এবং প্রভাবকের সবচেয়ে যে মজার ফিচারটা, সবচেয়ে মজার ফিচারটা সেটা হলো এই যে যে প্রভাবকটা তুমি দিবা এই বিক্রিয়ার মধ্যে, যখন বিক্রিয়া শেষ হয়ে যাবে এর নিজের কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। এই কয়েকটা কথা আমরা যদি মনে রাখতে পারি, প্রভাবকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সবকিছুই আমরা পারবো। তাইলে প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস, সেটা কি আমরা একটু পরে আসি। এমন একটা জিনিস সেটা রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করতে পারে, বৃদ্ধি হ্রাস করতে পারে। এটা অল্প পরিমাণ দিলেই কাজ হয়, এটা খুবই স্পেসিফিক, নির্দিষ্ট বিক্রিয়ার জন্য আমার নির্দিষ্ট প্রভাবকই লাগবে, এবং এখানে কোনো চেঞ্জ, কিন্তু প্রভাবকের কোনো চেঞ্জ হবে না। প্রভাবক কোনো বিক্রিয়া শুরু বা শেষ করতে পারে না, জাস্ট মাঝখানে গিয়ে কাজ করে, তারপরে সে একই রকম থেকে যায়। রাইট? সো এটা হচ্ছে আমাদের প্রভাবকের, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রভাবকের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ে ফেললাম জাস্ট এইটুকু কথার মাঝখানে। ঠিক আছে, এখানে কিন্তু খুব বেশি জটিল কিছু আমি বলি নাই। এখন জাস্ট আমি আর একটা ছক তোমাকে পড়াবো যেটার মাধ্যমে তোমার প্রভাবক এবং এনজাইম দুইটাই পড়া হয়ে যাবে। এখন আমাকে একটু বলো তো, প্রভাবক এবং এনজাইম এই দুইটা জিনিস কি, দুইটা জিনিস কি একই নাকি আলাদা? তোমরা কি বলতে পারবা? প্রভাবক এবং এনজাইম এই দুইটা জিনিস কি একই নাকি আলাদা?
তাহলে প্রভাবক ভার্সেস এনজাইম, দুটো জিনিস কি একই নাকি আলাদা? দুইটা জিনিস আসলে একই। জৈব প্রভাবক গুলাকে আমরা আলাদা করে এনজাইম নামে ডাকি। জৈব প্রভাবক মানে কি? যারা আসলে জৈব বস্তু থেকে যেসব প্রভাবক গুলো পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো, এনজাইমের কিছু উদাহরণ দেখবো। বাট তার আগে তোমাদেরকে জাস্ট আমি প্রভাবকের উদাহরণগুলো পড়াই দিতে চাই, প্রভাবকের উদাহরণগুলো পড়াই দিতে চাই। তাইলে প্রভাবক জাস্ট এইভাবে উদাহরণগুলো পড়বা, বইতে অনেক কিছু আছে, আমি তোমাকে সহজে গুছায় লিখে দিচ্ছি। দেখো, এক নাম্বার হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক প্রভাবক। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক প্রভাবক। আচ্ছা, তিন নাম্বারে হচ্ছে, তিন নাম্বারে হচ্ছে অটো, অটো বা স্বপ্রভাবক। আচ্ছা, চার নাম্বারে হলো আবিষ্ট প্রভাবক। কোনটা কি? সব সবগুলাই আমি বলবো, কোনো অসুবিধা নাই। আবিষ্ট প্রভাবক, ঠিক আছে। তাহলে এই চারটা জিনিসের এক্সাম্পল আমাদেরকে বুঝতে হবে, এবং এরপরে আছে হচ্ছে এনজাইম আলাদা করে। এখন ধনাত্মক প্রভাবক নাম শুনেই আমরা বুঝতে পারতেছি এ বিক্রিয়ার গতিকে কি করবে? বাড়াবে। ঋণাত্মক প্রভাবক নাম শুনেই বুঝতেছি এ বিক্রিয়ার গতিকে নেগেটিভের দিকে নিবে, বিক্রিয়ার গতিকে কমায় দিবে আরো। অটো বা স্বপ্রভাবক কথাটার মানে হচ্ছে এই প্রভাবকটাকে আলাদা করে বাইরে থেকে দেওয়া লাগে না। কোনো একটা বিক্রিয়া হচ্ছে, কোনো একটা বিক্রিয়া অলরেডি ঘটতেছে, সেই বিক্রিয়ারই কোনো একটা উৎপাদ, ধরো এরকম, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা হলো আরেকটা প্রোডাক্ট। এই যে বিক্রিয়াটা ঘটতেছে, একটা প্রোডাক্ট সে নিজেই বিক্রিয়ার গতি বাড়ায় দিচ্ছে বা কমায় দিচ্ছে, তখন সে নিজেই যে প্রভাবক হিসেবে কাজ করতেছে, বাইরে থেকে কোনো প্রভাবক দেওয়া লাগতেছে না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অটো বা স্বপ্রভাবক। বুঝলাম? তাহলে ধনাত্মক প্রভাবক কি বুঝলাম, ঋণাত্মক কি বুঝলাম, অটো বা স্বপ্রভাবক কি সেটা বুঝলাম। এরপরে হচ্ছে আবিষ্ট প্রভাবক। আবিষ্ট হচ্ছে সঙ্গ দোষে যেই লোহা ভাসে, সেটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। মানে কি? মানে হচ্ছে সঙ্গ দোষে লোহা ভাসে, মানে হচ্ছে সে একা একা আগে প্রভাবক ছিল না, অন্য একজনের প্রশ্রয়ে সে প্রভাবক হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে ধনাত্মক প্রভাবকের উদাহরণ অবশ্যই অবশ্যই যেটা মনে রাখতে হবে, ধনাত্মক প্রভাবকের যে উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের বইতে যে আছে ধনাত্মক প্রভাবকের উদাহরণ মনে রাখতে হবে। দেখো, এই যে দেখো, আমাদের বই থেকে আমি তোমাদেরকে একটু দেখাই দেই। এই যে দেখো, তোমাদের বইতে ধনাত্মক প্রভাবকের উদাহরণ দেওয়া আছে ম্যাঙ্গানিজ অক্সাইড, কিন্তু আরো কিন্তু আছে। ধনাত্মক প্রভাবকের উদাহরণ কিন্তু আরো পড়তে হবে। যেমন ধনাত্মক প্রভাবক হতে পারে ম্যাঙ্গানিজ অক্সাইড, হতে পারে হ্যাঁ H+ হতে পারে। আচ্ছা, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ কি হতে পারে? ঋণাত্মক প্রভাবক অর্থাৎ যারা বিক্রিয়ার গতিকে কমায় দেয়, হ্রাস করে দেয়, তাহলে ঋণাত্মক প্রভাবকের উদাহরণ হতে পারে, যেমন প্রথম উদাহরণ হচ্ছে অ্যালকোহল। মনে থাকবে, প্রথম উদাহরণ হচ্ছে অ্যালকোহল। এছাড়া অ্যাসিড আছে, যেমন H2SO4, H3PO4, হ্যাঁ, এইগুলো হচ্ছে সব ঋণাত্মক প্রভাবক। সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, হ্যাঁ, বা ইথানলও বলতে পারো, ইথানল বলতে পারো। এগুলো হচ্ছে তোমাদের ঋণাত্মক প্রভাবকের উদাহরণ, যারা কমায় দেয় বিক্রিয়ার গতিটাকে। অটো বা স্বপ্রভাবকের উদাহরণ হচ্ছে Mn2+, ম্যাঙ্গানিজ 2+ আয়ন। ঠিক আছে, ম্যাঙ্গানিজ 2+ আয়ন হচ্ছে অটো বা স্বপ্রভাবকের উদাহরণ, এবং আবিষ্ট প্রভাবকের উদাহরণ হচ্ছে সোডিয়াম সালফেট। এখন এই উদাহরণগুলো সাধারণত এইভাবে পড়লে আমাদের মনে থাকতে চায় না, আমাদেরকে বইতে দেখতে হবে,
বইতে পড়ার পরে এইভাবে যখন আমরা গুছায় লিখে রাখবো তখন আমাদের খুব সুন্দর মতো মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এই যে দেখো বইতে উদাহরণগুলো দেওয়া আছে। ধনাত্মক প্রভাবক ম্যাঙ্গানিজ অক্সাইড, ঋণাত্মক প্রভাবক H3PO4 আছে, আমি অনেকগুলা লিখে দিছি। অটো বা স্বপ্রভাবক, এটার উদাহরণ কি? ম্যাঙ্গানিজ 2+। কিভাবে করে দেখো, আমি বলছি দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করতেছিল, তিনটা বিক্রিয়ক বিক্রিয়া করতেছিল, প্রোডাক্ট হয়েছিল। এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা, এই যে ম্যাঙ্গানিজ সালফেট, এই ম্যাঙ্গানিজ সালফেট থেকে ম্যাঙ্গানাস 2+ আয়নটা এসে এই বিক্রিয়ার গতিটাকে আরো বাড়ায় দিচ্ছে। তাহলে আমার বাইরে থেকে কি কোনো প্রভাবক দেওয়া লাগছে? লাগে নাই, এটা অটোমেটিক প্রভাবন করতেছে। এই জন্য এটাকে আমরা বলি অটো বা স্বপ্রভাবক। এরপর আছে আবিষ্ট। আবিষ্ট মানে কি? এই যে দেখো সোডিয়াম আর্সেনাইড, সোডিয়াম আর্সেনাইড একা একা জারিত হচ্ছিল না, কোনো বিক্রিয়া কিন্তু সে ঘটাইতে পারতেছিল না। বাট যখন সোডিয়াম সালফাইড আসলো তখন কিন্তু সে ঠিকই জারিত হইলো। এই জন্য সোডিয়াম সালফাইডকে আমরা বলি হচ্ছে আবিষ্ট প্রভাবক। এখন এই চারটা টার্মের সাথে আমাদের আর দুইটা টার্ম পড়তে হবে। এই চারটা টার্মের সাথে আমাদের আর দুইটা টার্ম পড়তে হবে। একটা হচ্ছে প্রভাবক সহায়ক, এবং অন্য টার্মটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক সহায়কের আরেক নাম হচ্ছে প্রমোটার। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি প্রভাবক সহায়ক মানে হচ্ছে এরা এই প্রভাবকগুলোকে আরো স্টিমুলেট করে, তার প্রভাবন কাজটা করতে তাদেরকে হেল্প করে। আর প্রভাবক বিষ হচ্ছে উল্টা, প্রভাবকদেরকে কাজ করতে দিবে না, প্রভাবকদেরকে কি করতে দিবে না? কাজ করতে দিবে না। তাহলে প্রভাবক সহায়কের একটা এক্সাম্পল যদি তুমি বলো, যেমন মলিবডেনাম, তারপরে আছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে? তো এরকম আরো অনেক উদাহরণ আছে। ইম্পর্টেন্ট দুইটা আমি লিখে দিলাম। প্রভাবক বিশের উদাহরণ আছে আর্সেনিক, As2O3, সালফারটা ছোট হবে। ঠিক আছে? আর্সেনিক, তারপরে হচ্ছে সালফার, তারপরে হচ্ছে ধুলাবালি। ঠিক আছে? সো এরকম অনেক কিছু আছে যারা প্রভাবকের কাজকে হ্যাম্পার করে, তাদেরকে আমরা বলি প্রভাবক বিষ। তাহলে আমরা কি কি পড়লাম দেখো। ধনাত্মক প্রভাবক কি জিনিস, উদাহরণ কি? ঋণাত্মক প্রভাবক কি জিনিস, উদাহরণ কি? অটো বা স্বপ্রভাবক কি জিনিস, উদাহরণ কি? আবিষ্ট প্রভাবক, উদাহরণ কি কি জিনিস? প্রভাবক সহায়ক, উদাহরণ কি? প্রভাবক বিষ, উদাহরণ কি? এই ছয়টা জিনিস যদি তুমি পড়ো প্রভাবক থেকে, এর বাইরে আর তেমন কিছু প্রশ্ন আসার মতো নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসো হচ্ছে এনজাইম। এখন আসো হচ্ছে কিসে? এনজাইম। তার আগে তোমাদেরকে একটু আমি বইতে, আচ্ছা পরে দেখাই দিব। সো এনজাইমটা কি? জৈব প্রভাবক। আমরা দুইটা এনজাইমের উদাহরণ পড়ব, একটা হচ্ছে জাইমেজ, একটা এনজাইমের নাম হচ্ছে জাইমেজ, আর একটার নাম হচ্ছে ইউরিয়েজ। ঠিক আছে? জাস্ট এই দুইটা এনজাইমের নাম আমরা মনে রাখবো। এখন চলো একটু বইতে যাই, দেখি বইতে কি কি আছে। তাহলে দেখো প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটার, এটা সংজ্ঞাটা যদি জাস্ট তুমি এখন বই থেকে দেখো এমনিতেই বুঝবা। যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবকের কি বৃদ্ধি পাবে? তার প্রভাবন ক্ষমতাটা বৃদ্ধি পাবে। এদেরকে আমরা বলি হচ্ছে প্রভাবক সহায়ক বা প্রমোটার। যেমন অ্যামোনিয়া বিক্রিয়াতে প্রভাবকটা হচ্ছে কিন্তু আয়রন, বাট প্রভাবক সহায়কটাকে মলিবডেনাম। তার মানে কি? মানে হচ্ছে মলিবডেনাম তুমি যদি দাও তাহলে আয়রনের প্রভাবন ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। আয়রন আগে অল্প মানে ভালোই কাজ করতেছিল, মলিবডেনাম আসলে আরো অনেক ভালো কাজ করতে পারবে। ঠিক আছে? ওকে, অলরাইট। প্রভাবক বিষ, তাহলে যেসব রাসায়নিক পদার্থের উপস্থিতিতে কোনো প্রভাবকের প্রভাবন ক্রিয়া হ্রাসপ্রাপ্ত হয় অথবা বন্ধ হয়ে যায়, সো এদেরকে আমরা বলি হচ্ছে প্রভাবক বিষ। যেমন কি? যেমন আর্সেনিক অক্সাইড। আর্সেনিক অক্সাইড এটা একটা প্রভাবক বিষ রূপে ক্রিয়া করে। সো আমরা এই প্রভাবক এবং এনজাইম এটা পড়ার পরে তোমাদেরকে দেখাবো যে আসলেই আমরা যেভাবে পড়তেছি এইভাবে পড়লে আমরা ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো পারবো কিনা। ঠিক আছে? এটা আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে একটা প্রভাবকের কথা বলা আছে,
যেটা সমসত্ব প্রভাবন ইউজ হয়, এই সুক্রোজ এবং পানি, এটাকে আমরা যদি সুক্রোজকে বিশ্লিষ্ট করে 2 গ্লুকোজ চাই, মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ চাই, সেক্ষেত্রে আমাদেরকে খনিজ অ্যাসিড ইউজ করতে হয়। এটা H+ লেখা আছে, বাট এটা আসলে কি খনিজ অ্যাসিড থেকে আসে। এই H+ বা প্রোটনটা আসে হচ্ছে খনিজ অ্যাসিড থেকে। এটা একটু আমরা বিশেষভাবে মনে রাখবো। ওকে, ঠিক আছে, এখানে আর আমাদের তেমন কিছু দরকার নাই। আমরা চলে যাব এনজাইমে। আমাদের যে জৈব প্রভাবক সেটা হচ্ছে কি এনজাইম। দেখো তো, এই যে জৈব প্রভাবক এনজাইম, এই যে জৈব প্রভাবক এনজাইম, এটা জাস্ট তুমি যদি সংজ্ঞা পড়ো অনেক কিছু আছে, আমাদের এত কিছু পড়ার দরকার নেই, আমরা তো আগে বলেই ফেলছি। জৈব প্রভাবক যেগুলা সেটাই এনজাইম, মানে সেম জিনিস, বাট জাস্ট জীব বস্তু থেকে আসে। কিভাবে আমরা দেখবো, এই যে দেখো এখানে তোমার দুইটা, আচ্ছা, সো এইখানে তোমার দুইটা এক্সাম্পল আছে যেটা আমাদের পড়া লাগবে। একটা হচ্ছে জাইমেস আর একটা হচ্ছে ইউরিয়াস। দেখো তো, জাইমেস আসে কোথা থেকে? ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে। ইস্ট নামক উদ্ভিদ কোষ থেকে কি আসে? জাইমেস, এই এনজাইমটা। এর কাজ কি? এই গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়াটা কিন্তু এইরকমই। গ্লুকোজ থেকে অ্যালকোহল হবে, কে হেল্প করে? জাইমেস। ইউরিয়া থেকে অ্যামোনিয়া হবে, কে হেল্প করে? ইউরিয়েস। এই বিক্রিয়া তোমাকে কখনোই লিখতে দিবে না, এই পুরা বিক্রিয়া কখনোই তোমাকে লিখতে দেবে না, এই সব বিক্রিয়া দিয়ে তোমাকে প্রশ্ন দিবে না। তোমার প্রশ্নটা হবে এরকম, গ্লুকোজ থেকে অ্যালকোহল বানাতে কোন এনজাইমটা হেল্প করে? অথবা জাইমেজ এনজাইম থেকে, জাইমেজ এনজাইমের সহায়তায় আমরা গ্লুকোজ থেকে কোনটা পাই? অ্যালকোহল পাই। ইউরিয়া থেকে অ্যামোনিয়া বানাবো, কোন এনজাইমটা লাগবে? ইউরিয়েজ এনজাইম লাগবে। এইটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার পড়াশোনার প্যাটার্ন, ঠিক আছে? সো কোনোভাবে মিস করা যাবে না, অবশ্যই অবশ্যই এগুলো অনেক ইম্পর্টেন্ট। তাহলে ইউরিয়েজ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাইলে এবার আমাদের দেখো প্রভাবক শেষ, তাহলে এখন আমরা একটু দেখি যে প্রভাবক রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা পারি কিনা। যেমন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 একটা প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 প্রশ্ন, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক? পারবো আমরা? এইমাত্র পড়ছি না, ঋণাত্মক প্রভাবকের উদাহরণের মধ্যে কি ছিল? সালফিউরিক অ্যাসিড, দেখো তো, সালফিউরিক অ্যাসিড ছিল, অ্যালকোহল ছিল, গ্লিসারিন ছিল, গ্লিসারিনটা আমি হয়তো লিখে দিতে ভুলে গেছি, বাট গ্লিসারিন ছিল, অ্যালকোহল ছিল, H2SO4 ছিল, H3PO4 ছিল, তাই না? এগুলো কিন্তু ছিল না। সালফার, সোডিয়াম, সালফার ডাইঅক্সাইড এগুলো ছিল না। তাহলে অ্যান্সার হচ্ছে গ্লিসারিন। ওকে, এইখানে দেখো তো নিচের কোন এনজাইম, আচ্ছা এটা তোমার প্রভাবক রিলেটেড কোশ্চেন না, এটা দেখো নিচের কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে? দেখছো, এই মাত্রই বলতেছিলাম। তাহলে দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20-এর কোশ্চেন। তাহলে গ্লুকোজ থেকে অ্যালকোহল পাবো, অ্যান্সারটা কি? কোন এনজাইম হবে? জাইমেজ এনজাইম। জাইমেজ এনজাইম, এই যে দেখো আমরা গোল্লা পূরণ করে দিলাম। ঠিক আছে, সো মেরিটনিক বইটা যারা নিবা তারা বাসায়, যারা আমাদের স্টুডেন্ট যারা এই ক্লাসটা দেখতেছো তাদের জন্য বলি, তোমরা বাসায় এই প্রশ্নগুলো এভাবে ওয়েমারের মতো করে প্র্যাকটিস করবা। এই জন্যই আমরা এভাবে গোল্লা আকারে সবগুলো জিনিস দিয়ে দিছি। তো তুমি এইভাবে গোল ভরাট করে করে এক্সাম দিবা, তাহলে আর তোমার অফলাইনে আলাদা করে কোথাও এক্সাম দেওয়ার প্রয়োজন নাই, কোথাও যাইতে হবে না, তুমি বাসায় বসেই এই অফলাইন এক্সামগুলো নিজে নিজে দিতে পারবে। আমাদের প্র্যাকটিস বুকটা এভাবেই সাজানো, প্রত্যেকটা প্রশ্ন ওএমআর এর মতো করে দেওয়া, ঠিক আছে? ওকে, এবার দেখো তো প্রশ্নটা, নিচের কোনটি প্রভাবক বিষ? একটু আগে আমরা পড়ছি, অ্যান্সারটা কি? আর্সেনিক অক্সাইড। পারবো না আমরা? পারবো। আচ্ছা, এরপরে দেখো তো 6 নম্বর প্রশ্নটা, C12H22O11, এটার সঙ্গে পানি দিলাম, এখান থেকে আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ পাচ্ছি, এটা ছিল সুক্রোজ। তাহলে এখানে কোন প্রভাবকটা লাগবে বলো তো? অ্যান্সার নিকেল, কপার, লোহা নাকি খনিজ অ্যাসিড? পারবা তোমরা? একটু কমেন্টে জানাই দাও তো আমাকে অ্যান্সার গুলা। তাহলে অ্যান্সার হচ্ছে আমরা জানি খনিজ অ্যাসিড, তাই না? খনিজ অ্যাসিড, এইভাবে গোল্লা পূরণ করে দিলাম। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, ইউরিয়া, ইউরিয়া থেকে আমি অ্যামোনিয়া তৈরি করতেছি, কোন প্রভাবক লাগবে?
কোন প্রভাবক লাগবে আমরা জানি বলো তো? অক্সিজেনেজ, অ্যানহাইড্রেজ, জাইমেজ নাকি হচ্ছে ইউরিয়েজ? অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি ইউরিয়েজ হবে অ্যান্সার, তাই না? আচ্ছা, এবার দেখো তো, এখানে একটা প্রশ্ন দিচ্ছে প্রভাবকের বৈশিষ্ট্য নয় কোনটি। এটা কি আমরা পারবো নাকি পারবো না? সবাই দেখি, প্রভাবকের বৈশিষ্ট্য নয় কোনটি। এই প্রশ্নগুলো কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমাকে একটু বলো, নাহলে আমি আর একটু বড় করি। হ্যাঁ, আচ্ছা, প্রভাবকের বৈশিষ্ট্য নয় কোনটি দেখো তো। বিক্রিয়া, তাহলে বৈশিষ্ট্য নয় চাইছে, তার মানে যেগুলা বৈশিষ্ট্য সেগুলা কিন্তু অ্যান্সার হবে না, যেটা ভুল বৈশিষ্ট্যের কথা বলছো ওইটা অ্যান্সার হবে। তাহলে প্রথমটা দেখো, বিক্রিয়া শেষে মোট ভরের অথবা গঠনের কোনরূপ পরিবর্তন হয় না, তার মানে এটা একটা কারেক্ট, সো এটা আমাদের অ্যান্সার না। প্রভাবক বিক্রিয়া আরম্ভ বা বন্ধ করতে পারে। প্রভাবক কি পারে একটা বিক্রিয়া স্টার্ট করতে পারে বা বন্ধ করতে পারে? পারে না। তাইলে এটা কিন্তু আমাদের বৈশিষ্ট্য না। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের অ্যান্সার হবে, কিন্তু আমরা কিন্তু হুট করে দাগায় দিব না। আমরা কি করব? আমরা চারটা অপশন অবশ্যই পড়বো। আমরা চারটা অপশন অবশ্যই পড়বো। এই যে দেখো, 3 নম্বর অপশনে বলছে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করার জন্য সামান্য পরিমাণ প্রভাবকই যথেষ্ট। আমরা জানি হ্যাঁ, সামান্য পরিমাণ প্রভাবক যথেষ্ট, তার মানে এটা প্রভাবকের বৈশিষ্ট্য। কোন নির্দিষ্ট বিক্রিয়ার জন্য প্রভাবকও নির্দিষ্ট, দেখছো? কয়েকটা মাত্র বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াইছি, এগুলাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে সব সময়। কেমন? সো অবশ্যই তাহলে চারটা অপশন পড়ে আমরা আনসারটা দাগাবো। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখি, নিচের কোনটি ঋণাত্মক অনুঘটক মেডিকেল ভর্তি পরীক্ষা 8-9-তে আসছে? দেখো, 2008-9 সালে যেই কোশ্চেন আসছে এটা এসে আবার 20-21 সালে আবার সেম কোশ্চেন আসছে, জাস্ট একটু অপশন গুলাকে চেঞ্জ করে দিছে। মেডিকেল ভর্তি পরীক্ষার পড়াশোনা ভাইয়া পুরা বুঝতে হবে। 6-7 বছর ধরে পড়াচ্ছি, এখনো স্টুডেন্টরা পড়াশোনা বোঝার আগেই যে কিভাবে মেডিকেলের জন্য পড়তে হয় এইটা বোঝার আগেই জাস্ট বই নিয়ে উল্টাপাল্টা নতুন এডিশনের বই কিনতে হবে, অনেক নোটস লাগবে, অনেক হাবিজাবি বই লাগবে, সহায়ক বই লাগবে, অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি শুরু করে। বাট তোমার মূল বইতেই সব আছে, মূল বইটা তুমি ভালো করে পড়ো, সব আছে। একটু বুঝে বুঝে পড়ো, দু একটা এক্সট্রা ইনফরমেশন যেগুলো লাগবে আমরা ক্লাসেই সব পড়াই দিই। টিচাররা ক্লাসেই সব পড়াই দেন, ক্লাসটা মনোযোগ দিয়ে ফলো করো, দেখবা যে সব পারবা। তাহলে এই সবগুলোই তো পড়াইছি, আমি এই মাত্র পড়াইছি না? আচ্ছা, তাহলে ঋণাত্মক অনুঘটক কোনটা দেখো তো? কপার, ম্যাঙ্গানিজ, আয়রন নাকি অ্যালকোহল? আমরা জানি অ্যান্সার কি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে দেখো প্রভাবক রিলেটেড যত প্রশ্ন আসছে আমরা কিন্তু পারলাম। এটাও প্রভাবক রিলেটেড পুরো প্রশ্ন বলা যায় না, এটা একটু অন্যরকম প্রশ্ন। সো তাহলে পারবো না আমরা? প্রভাবক রিলেটেড সমস্ত প্রশ্ন আমরা পারবো কিনা আমাকে একটু সবাই জানাও তোমরা। প্রভাবক রিলেটেড সমস্ত প্রশ্নগুলো আমরা পারবো কিনা আমি একটু দেখি। প্রভাবক রিলেটেড সমস্ত প্রশ্নগুলো আমরা পারবো তো এখন? একটু জানায় দাও আমাকে। প্রভাবক রিলেটেড সমস্ত প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ পারবো এখন। ওকে, ঠিক আছে, এইবার আমরা একটু পরে চলে যাই, আমাদের পরের টপিকে চলে যাই। তাহলে আমাদের পরের টপিক কি ছিল আমরা বলছিলাম? তাহলে প্রভাবক, এই টপিকটা আমাদের পড়া হয়ে গেল। ঠিক আছে, ওকে, আর চারটা টপিক বাকি মাত্র। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড টপিক হচ্ছে লা শাতেলিয়ার নীতি। ওকে, সেকেন্ড টপিক হচ্ছে লা শাতেলিয়ার নীতি। তো লা শাতেলিয়ার নীতি নিয়ে আমি দেখছি প্রচুর স্টুডেন্টের মধ্যে পারে, মানে যখন টিচাররা বুঝায় তখন আমরা বুঝি। প্রবলেম হইল, যখনই এটা পরীক্ষার হলে লিখতে যাই, একটা আসে যে তাপ উৎপাদিতে কি হবে, হ্যাঁ তাপ হারিতে কি হবে, তখন আমরা প্যাচগোছ লাগাই ফেলি, তাই না? আচ্ছা, তাহলে লা শাতেলিয়ার নীতিটা আমরা একটু বের করি। ওকে, এই যে হচ্ছে আমাদের লা শাতেলিয়ার নীতি। ওকে, দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো। ওকে, ঠিক আছে, তাহলে লা শাতেলিয়ার নীতি এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা থেকে কি ধরনের প্রশ্ন আসে আমাকে জানতে হবে। আমি জাস্ট যদি জাস্ট খুব ছোট্ট করে কয়েকটা কথা সুন্দর মতো মাথায় রাখতে পারি, লা শাতেলিয়ার নীতি পড়া আমার পক্ষে কোনো ব্যাপার হবে না। ঠিক আছে, আমরা একটু দেখে আসতে পারি যে কি ধরনের প্রশ্ন আসে লা শাতেলিয়ার নীতি থেকে। দেখো তো, আমাকে বলছে বিক্রিয়া হারের একক কোনটি। এটা যদিও লা শাতেলিয়ার নীতির কোশ্চেন না, বাট বলা যায়। আচ্ছা, কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই?
এই ধরনের প্রশ্ন আসে, কোন বিক্রিয়া তাপহারী এই প্রশ্ন আসে। হ্যাঁ, রিঅ্যাক্ট্যান্ট ঘনত্বের বৃদ্ধির সাথে সম্পর্ক কি, কিভাবে ঘনত্বের পরিবর্তন হয়, কোনটা তাপহারী বিক্রিয়া, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসে। ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আহ, এই যে একটা বিক্রিয়া দিছে, এই সমীকরণ সংক্রান্ত কোনটা সঠিক বা কোনটা সঠিক না, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসে। তাহলে লা শাতেলিয়ার নীতিতে আমরা প্রথমে কয়েকটা বেসিক কথা জেনে আসি, চলো প্রথমে কয়েকটা বেসিক কথা জেনে আসি লা শাতেলিয়ার নীতির। আসুন তাইলে লিখি আমরা লা শাতেলিয়া নীতি। যাই হোক, এত বড় করে লিখলাম না, সোজা করে আমরা কথা বলি। প্রথম কথা হচ্ছে লা শাতেলিয়ার নীতি জানার আগে আমাদেরকে জানা লাগবে কোন একটা বিক্রিয়া চেঞ্জ হয় কিভাবে। অর্থাৎ ধরো বিক্রিয়াতে তুমি কোনো কিছু একটা চেঞ্জ করলা, সেটা তাপমাত্রা হইতে পারে, চাপ হইতে পারে, ঘনমাত্রা হইতে পারে, কিছু একটা তুমি চেঞ্জ করলা, তাহলে বিক্রিয়াটার কি চেঞ্জ হবে এটা আমার জানা লাগবে। সাধারণ ভাষায়, সাধারণ ভাষায় তুমি যদি বিক্রিয়ার তাপমাত্রা বা চাপ বা ঘনমাত্রা এই তিনটার কোনোটা বাড়াও, এই তিনটার কোনোটা যদি তুমি বাড়াও, ধরো তাপমাত্রা বাড়াইছো বা চাপ বাড়াইছো বা ঘনমাত্রা বাড়াইছো, তাহলে কি হবে জানো? বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে। এই কথাটার মানে কি বুঝতে হবে আমাদেরকে। কেমিস্ট্রি সবকিছু লজিক্যাল, সবকিছুর এক্সপ্লানেশন আছে, এক্সপ্লানেশন ছাড়া কোথাও চলে যাবে না। কেমিস্ট্রি যদি এক্সপ্লানেশন না জেনে আগায় যাও, দেখবা যে কেমিস্ট্রি মনে থাকবে না। গতিবেগ বেড়ে যাবে, বেড়ে যাবে কথাটার মানে কি, কোন একটা বিক্রিয়ক মানে ধরো রিঅ্যাক্ট্যান্ট, আর এদিকে আছে প্রোডাক্ট, তাহলে এটা আছে কোন দিকে, রিঅ্যাক্ট্যান্টটা আছে বাম দিকে, প্রোডাক্ট থাকে সব সময় ডান দিকে। তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা তুমি যদি কোনো কিছু বাড়াও, এরকম একটা পাত্রের মধ্যে ধরো রিঅ্যাক্ট্যান্ট আছে, এগুলা এগুলো সব রিঅ্যাক্ট্যান্ট অণু, তুমি তাপমাত্রা বাড়াও, চাপ বাড়াও বা ঘনমাত্রা বাড়াও, যাই বাড়াও, এদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাবে, গুতাগুতি বেড়ে যাবে। গুতাগুতি যত বেড়ে যাবে তত বিক্রিয়ার হার বা গতিবেগটা বেড়ে যাবে, তত এই রিঅ্যাক্ট্যান্ট গুলা সুন্দর মতো প্রোডাক্টে রূপান্তর হতে পারবে। তার মানে বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে গেল আমাকে বলো তো। তাহলে বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে গেল, এটা কি বাম থেকে ডানে গেল নাকি ডান থেকে বামে আসলো বলো তো। কারেক্ট, বাম থেকে ডানে যাচ্ছে। এগুলো যখন তুমি বাড়াবা তখন বিক্রিয়াটা সবসময় বাম থেকে, বাম থেকে কোন দিকে যাবে, ডান দিকে যাবে। তার মানে বামে থাকে রিঅ্যাক্ট্যান্ট, ডানে থাকে প্রোডাক্ট। এই কথার আরো একটা মিনিং আছে, তার মানে উৎপাদ বৃদ্ধি পাবে, উৎপাদ বাড়বে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের বেসিক কনসেপ্ট বুঝছি। এখন আসো লা শাতেলিয়াতে ঘটনাটা কি ঘটে, আমি একটু তোমাদেরকে বলি। তাহলে লা শাতেলিয়ার নীতিতে ঘটনাটা আসলে কি ঘটে। লা শাতেলিয়ার নীতিতে বলতেছে তুমি যদি এরকম কোন একটা নিয়ামক চেঞ্জ করো, বিক্রিয়ার সাম্যাবস্থাটা চেঞ্জ হয়। এই মাঝখানে আমরা একটা কথা বলি নাই, এই যে যে আমরা বলতেছি যে আমি ধরো তাপমাত্রা বাড়াইলাম, চাপ বাড়াইলাম বা ঘনমাত্রা বাড়াইলাম, এটা যদি আমি করি, এই যে যে বিক্রিয়ক থেকে উৎপাদ বাড়তেছে, অনেক সময় হয়তো উৎপাদ কমে যাবে, উল্টা কাজও হইতে পারে। এটা কেন হচ্ছে, কারণ হলো এই যে যে রিঅ্যাক্ট্যান্ট এবং এই যে যে প্রোডাক্ট, এদের মাঝখানে একটা ব্যালেন্স আছে, একটা ব্যালেন্স আছে। স- তোমার বিক্রিয়া ডান দিকে যাওয়ার মানে হলো এই জিনিসটা ডান দিকে চলে আসছে। যখন সোজা ভাষা আমি বোঝাচ্ছি, যখন সাম্যাবস্থা ডানে থাকে তার মানে তখন তোমার প্রোডাক্ট বেশি বেশি উৎপন্ন হচ্ছে, যখন সাম্যাবস্থা বামে থাকে তার মানে তোমার বেশি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে না, জিনিসটা বাম দিকেই আছে। বুঝছো? মানে আমি সোজা ভাষায় সবসময় বলি, ধরো এর একটা সি স দেখছো না তোমরা সবাই, সি স দেখছো, এই সাম্যাবস্থাটা ধরো উপরে সেরকম একটা বলের মতো, এইটাকে তুমি যদি এই দিকে দাও, এই বলটা যদি এদিকে চলে আসে তখন কি হবে জিনিসটা, এই দিকে হেলে পড়বে না, সো বলটা এদিকে হেলে পড়বে না, তার মানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট বাড়বে। যদি সাম্যাবস্থা বাম দিকে থাকে তখন বিক্রিয়ক বাড়বে। বোঝা গেছে? পারবো আমরা? পারবো। এখন লা শাতেলের নীতিতে বলতেছে যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় জিনিসটা কেমন হবে, তাপ হারি বিক্রিয়া হয় তাহলে কেমন হবে। বিক্রিয়ায় কি আদৌ চাপের কোনো প্রভাব আছে?
এই যে যে জিনিসগুলা, এই চেঞ্জগুলা, এটাই হচ্ছে লাসাতেলিয়ার নীতি। তো লাসাতেলিয়ার নীতির প্রশ্নটা কিভাবে আসে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে যে কোনো প্রশ্ন আমরা আনসার করতে পারবো। এখন দেখো, লাসাতেলিয়ার নীতিতে আমরা কয়েকটা লাইন জাস্ট মনে রাখবো, কয়েকটা লাইন। একটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের প্রভাবটা কেমন, চাপ পরিবর্তনের প্রভাবটা কেমন, ঠিক আছে, এবং ঘনমাত্রা পরিবর্তনের প্রভাবটা কেমন। তিনটা জিনিসের চেঞ্জ আমাদেরকে বুঝতে হবে। তাহলে একটা আসো হচ্ছে আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি কি হবে, একটা হচ্ছে চাপ চেঞ্জ করি তাহলে কি হবে, আর একটা হচ্ছে যদি ঘনমাত্রা চেঞ্জ করি তাহলে কি হবে। প্রথমে ঘনমাত্রা দিয়ে শুরু করি। তুমি এই বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি বাড়াবা, উৎপাদের ঘনমাত্রা তত বেশি বাড়তে থাকবে, অর্থাৎ বিক্রিয়া সবসময় ডান দিকে যাবে। তাহলে যদি বলে লাসাতেলিয়ার নীতি অনুসারে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সাম্যাবস্থা কোন দিকে যাবে, সবসময় ডান দিকে। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন নেই, এটা খুব সোজা। আমি যত বিক্রিয়ক বাড়াবো তত উৎপাদ পাবো। ঠিক আছে, কোনো প্যারা নেই। চাপের প্রভাব কি জিনিস, প্রথম কথা বুঝতে হবে যে চাপের প্রভাব আসলে আছে কিনা একটা বিক্রিয়ার উপরে। যদি বিক্রিয়াটা গ্যাসীয় হয় তাহলে অবশ্যই চাপের প্রভাব থাকবে, বাট বিক্রিয়াটা যদি কঠিন পদার্থের হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। আবার যদি বিক্রিয়াটা এরকম হয় যে এই পাশেও সেম অণু, এই পাশে এক আর এক আচ্ছা, চাপের প্রভাবটা আমি পরে দেখাচ্ছি, আগে তাপমাত্রাটা দেখাই, হ্যাঁ। আচ্ছা, নাহলে কনফিউজ হয়ে যাবে। সো তাপমাত্রা বাড়াইলে কি হবে একটা বিক্রিয়ার ক্ষেত্রে, আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে কি ঘটনা ঘটবে, এটা আমাকে লাসাতেলের নীতি কি বলতেছে। আমার দুই ধরনের বিক্রিয়া থাকতে পারে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। বোঝা গেল? এটা আমরা জানি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়, তাপ হারি বিক্রিয়ায় তাপ শোষণ করে নেয় আরো পরিবেশ। একটা তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল, খুবই মানে পপুলার এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন দিলে 2NO, নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল। সো এক্সাম্পলটা মনে রাখবা, এটা অনেক সময় আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই লা সাতেলিয়ার নীতিতে আমাকে একটা কথাই মনে রাখতে হবে, তুমি সব কথা ভুলে যাও, লা সাতেলিয়া নিয়ে সমস্ত কথা ভুলে যাও, শুধু মনে রাখবা তেলা মাথায় তেল দেওয়া যাবে না। কি মনে রাখবো, তেলা মাথায় তেল দেওয়া যাবে না। অর্থাৎ যেই বিক্রিয়ায় অলরেডি তাপ উৎপাদন হচ্ছে সেই বিক্রিয়ায় আমি কখনো তাপ বাড়াবো না। যদি আমি বাড়াই কি হবে জানো, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমি যদি তাপমাত্রা বাড়াই আমার উৎপাদন কমে যাবে, প্রোডাকশন কমে যাবে, উৎপাদন কমে মানে কি বিক্রিয়াটা বাম দিকে চলে আসে। বিক্রিয়ার ডানে যাওয়া মানে হচ্ছে উৎপাদন বাড়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে আমাকে কোন কাজটা করতে হবে, আমি যদি উৎপাদ বাড়াইতে চাই বা বিক্রিয়াটাকে ডানে নিতে চাই আমাকে কি করতে হবে, তাপ কমাইতে হবে, কারণ ওর অলরেডি তাপ উৎপাদন হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে সোজা, তাহলে তেলা মাথায় তেল দিব না। যদি দেই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়াইলে উৎপাদন কমে যাবে। সেম জিনিস, ধরো তাপ হারি বিক্রিয়া, ওর এমনি তাপ হারায় যাচ্ছে, ওর যদি তাপ আরো তুমি কমায় নাও তাহলে কি হবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ কমাইলা তাহলে কি হবে, তারও উৎপাদ কমে যাবে। তাইলে যার তাপ আছে ওকে যদি তুমি তাপ দাও ওর উৎপাদন কমে যাবে, যার তাপ হারি তার যদি তাপ কমায় নাও উৎপাদন কমে যাবে। তাইলে তোমাকে যদি বলে যে আমি বিক্রিয়াটাকে ডান দিকে নিতে চাই বা উৎপাদ বাড়াতে চাই, সব সেম কথা। শোনো, প্যাচ গোছ লাগাই ফেলো না, সোজা ভাষা একটাই মনে রাখবা, বারবার বলছি তেলা মাথায় তেল দিব না। তাহলে কি করতে হবে, যার মাথায় তেল নাই তাকে তেল দিতে হবে। মানে হচ্ছে যে তাপ হারি তাকে আমি তেল দিব, তাকে তাপ দিব। তাপ হারি বিক্রিয়া আমি যদি তাপ দেই তাইলে আমার উৎপাদনটা বাড়বে। তাপ উৎপাদী বিক্রিয়ায় ওর যদি আমি তাপটা কমাই দেই তাইলে উৎপাদন বাড়বে। মানে বিক্রিয়াটা ডান দিকে যাবে বা সাম্যাবস্থা ডান দিকে যাবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। চাপের প্রভাবটা কিরকম আমরা দেখি। চাপ, চাপের প্রভাব হচ্ছে, ধরো এটা একটা বিক্রিয়া N2 প্লাস 3H2, এটা হয় 2NH3, মানে অ্যামোনিয়া উৎপাদন হইল।
তাহলে এই চাপের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে বিক্রিয়ার এই পাশে মোল সংখ্যা কত, টোটাল 4, এটা 3, এখানে 1 মোল আছে, টোটাল 4 মোল আছে। এই পাশে মোল সংখ্যা কত, 2। তুমি যদি এই বিক্রিয়াতে চাপ প্রয়োগ করো বা চাপ বাড়াও, বিক্রিয়া কোন দিকে যাবে? যেদিকে মোল সংখ্যা কম ওই দিকে বিক্রিয়াটা দৌড় মারবে। সোজা মনে রাখো, তুমি যদি বিক্রিয়াতে চাপ বাড়াও তাইলে যেদিকে মোল সংখ্যা কম ওই দিকে দৌড় দিবে। এই বিক্রিয়ার ক্ষেত্রে স্পেশালি তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাবে, তার মানে উৎপাদনটা বাড়বে। ঠিক আছে, চাপ কমাইলে উল্টা কাজ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চাপের প্রভাবও আমরা বুঝলাম। কিন্তু চাপের কিন্তু, আচ্ছা এখন ধরো যে ভাইয়া বিক্রিয়া এই পাশেও 4 মোল এই পাশেও 4 মোল, তাহলে আমি বুঝবো কিভাবে কোন দিকে যাবে? সোজা হিসাব হচ্ছে ওই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই, কোনো দিকেই যাবে না। চাপের প্রভাব থাকতে হইলে দুইটা শর্ত মানতে হবে। একটা হচ্ছে দুই দিকে মোল সংখ্যা ডিফারেন্স আছে এবং এটা একটা গ্যাসীয় বিক্রিয়া, সম্পূর্ণ গ্যাসীয় বিক্রিয়া হইতে হবে। এটা যদি সলিড থাকে তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু হবে না। বুঝছি আমরা? সোজা না? তাহলে দুইটা কথা মনে রাখলে কিন্তু লাসাতিলিয়া আবার শেষ। একটা কথা হচ্ছে তাপের ক্ষেত্রে তেলা মাথায় তেল দিব না, ততে তাপ ততে তেলা মাথায় তেল দিব না। এবং চাপের ক্ষেত্রে বাড়াইলে যেদিকে কম মোল সেদিকে যাবে, শেষ। আর ঘনমাত্রা তো সবসময় বাড়াইলে উৎপাদন বাড়বেই। তিনটা কথা দিয়ে আমার লাসাতিলিয়ার নীতি কিন্তু পড়া শেষ। তাহলে আমাদের বই থেকে কিন্তু আর তেমন কিছু পড়ার আসলে দরকার নাই। ঠিক আছে, জাস্ট আমি একটু পড়তে পারি যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কত তাপ উৎপন্ন হয়, এরকম ছোটখাটো কিছু জিনিস আমরা পড়তে পারি। বাট আজকের ক্লাসের উদ্দেশ্য সেইটা না। আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে বুঝা দিতে পারা। যেমন দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া তুমি যদি তাপমাত্রা বাড়াও কি হবে? উৎপাদের পরিমাণ হ্রাস পাবে, উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে অনেক কিছু লেখা আছে, আমাদেরকে এখন আর এত কিছু পড়া লাগবে না, আমরা মেডিকেল অ্যাডমিশন দিব। সো আমরা বেছে বেছে যেগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসে ওগুলাই বেশি বারবার বারবার পড়বো। যেমন চাপ, যেমন চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে কখন? উৎপাদের মোল সংখ্যা কম। তাহলে এই যে দেখো, এখানে 1 মোল এখানে 3 মোল, তাহলে 4 মোল আছে, আর এখানে ছিল হচ্ছে 2 মোল। এই বিক্রিয়ায় চাপ বাড়াইলে উৎপাদ বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এইটার প্রয়োগ কোথায়? লাসাতিলিয়ার নীতির প্রয়োগ কোথায় আছে? শিল্পক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা মোটামুটি লাসাতিলিয়ার নীতি অনেকখানি পড়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো যে লাসাতিলিয়ার নীতির কোয়েশ্চেন গুলো আমরা পারি কিনা। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাব। আচ্ছা, তার আগে ছোট্ট একটা টপিক পড়াবো, পানির আয়নিক গুণফল। এখন আসো আমরা দেখি লাসাতিলিয়ার নীতির কোয়েশ্চেন গুলো আমরা পারি কিনা। দেখো তো, কোনটি বিক্রিয়ার হারের একক? এটা আমরা সবাই পারি, মোল পার লিটার পার সেকেন্ড, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। নিচের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপরে চাপের প্রভাব নাই? আমরা দেখব, আমরা দেখব যে কোন বিক্রিয়াটায় দুই পাশে মোল সংখ্যা সমান আছে। যেটার দুই পাশে মোল সংখ্যা সমান থাকবে ওইটাতেই চাপের কোনো প্রভাব নাই। দেখো তো, এই যে 4 নাম্বার যে অপশনটা, দেখো তো, H2 + I2, 2HI, এই পাশেও 2 মোল এবং এই পাশেও টোটাল 2 মোল। তাহলে এই বিক্রিয়ায় কি চাপের কোনো প্রভাব থাকবে? থাকবে না। বাট এটাতে যেমন এই পাশে 1 এ পাশে 2, এটাতে 3 এ পাশে 2, এটাতে 1 এ পাশে 2, তাহলে এই তিনটাতেই ডিফারেন্স আছে। বাট 4 নাম্বার যে বিক্রিয়াটা সেখানে মোল সংখ্যার কোনো ডিফারেন্স নাই। দ্যাট মিনস এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব থাকবে না। পারবো না? আমরা পারবো। আচ্ছা, কোন বিক্রিয়াটা তাপহারী? ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22 সালে আসছে, আবার সেম জিনিস 17-18 সালেও আসছে। একই প্রশ্ন, একই রকম অপশন, একই রকম অ্যান্সার। নাইট্রোজেন অক্সাইডের বিক্রিয়া, নাইট্রোজেন অক্সাইডের বিক্রিয়া পারবো না? একই রকম প্রশ্ন, একই রকম অ্যান্সার, একই রকম প্রশ্ন, একই রকম অ্যান্সার। তাপহারী বিক্রিয়া কোনটা? জাস্ট এটাই। ওকে, এইবার দেখো এই প্রশ্নটা, দেখো আমরা পারি কিনা। তোমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছ? আমি একটু বড় করে দিব। আচ্ছা, একটু বড় করে দিই, হ্যাঁ। ধ্রুবক তাপমাত্রায় রিঅ্যাকট্যান্ট ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্য অবস্থার দিকটি কি হবে? খুব জটিল ভাবে একটা প্রশ্ন করছে।
আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু 30 সেকেন্ড একটু ব্রেক নিয়ে নেই, ঠিক আছে? তোমরা সবাই থাকো। আজান হচ্ছে, আমরা জাস্ট 30 সেকেন্ড, আজানটা শেষ হয়ে যাবে এখনই, তারপরে আমরা আবার শুরু করব। ওকে, আজান শেষ হয়ে গেছে। সো দেখো, তাহলে এখানে মনে হচ্ছে ঘটনাটা খুব কঠিন, প্রশ্নটা খুব কঠিন। আসলে প্রশ্নটা কঠিন না। রিঅ্যাক্ট্যান্ট ঘনত্ব বৃদ্ধির সাথে মানে কি, তুমি বিক্রিয়কের ঘনত্ব বৃদ্ধি করলে ভারসাম্য অবস্থা বা সাম্য অবস্থা যেটাকে বলে, সেইটা কোন দিকে যাবে। তাহলে আমরা কি জানি, ঘনমাত্রা বাড়াইলে কি হয়, উৎপাদ বাড়ে, মানে কি বিক্রিয়াটা জাস্ট ডান দিকে চলে যায়। তাহলে অ্যান্সার কি হবে দেখো তো, ডান দিকে, তাই না? পারবো। সেম প্রশ্নটা দেখো তো, মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 সালে আসছিল। তোমরা বুঝতে পারতেছো কত প্রশ্ন রিপিট হয়, কত প্রশ্নের টপিক রিপিট হয়। হুবহু হয়তো আসবে না, বাট টপিক রিপিট হবে। স্থির তাপমাত্রায় ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে বলো তো? ডান দিকে সরে যাবে। তাহলে আমরা পারলাম এই প্রশ্নগুলা। তাহলে দেখো, সবগুলো প্রশ্ন পারলাম, 12 পারলাম, 13 পারলাম, 14 পারলাম, 15 পারলাম, 16। আচ্ছা, 16 হচ্ছে পানি বরফে রূপান্তর করা হলে ঘনত্ব কি হয়, ঘনত্ব কমে। এটা লা শাতিলিয়ার একদম রিলেটেড বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে লা শাতিলিয়ার রিলেটেড আমরা কি পারছি? আচ্ছা, এই 20 নাম্বার প্রশ্নটা একটু দেখো তো, এই 20 নাম্বার প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, নাইট্রোজেন, 3টা হাইড্রোজেন, 2টা NH3 হয়েছে, এই সমীকরণ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? এটা একটা উভমুখী বিক্রিয়া, তার মানে এটা সঠিক কথা, কোনো সমস্যা নাই। নাইট্রোজেন হাইড্রোজেনের আয়তনের অনুপাত 1:3, সত্যি কথা, কোনো সমস্যা নাই। গ্যাসের বিক্রিয়ার ফলে আয়তন হ্রাস পায় নাকি বৃদ্ধি পায় বলো তো? বিক্রিয়ার ফলে কি হবে, আয়তন বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? ঠিক আছে, হ্রাস পাবে। ডেল এইচ এর মান, এটা কি প্লাস নাকি মাইনাস বলো তো? বলো তো, একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচ এর মান কেমন হয়? নেগেটিভ হয়, তাই না? তাহলে এইটাই কিন্তু আমি একটু আগে দেখাইছিলাম যে এই ডেল এইচ এর মানটা কিন্তু পড়তে পারো, ঠিক আছে? তো তাহলে দেখো, আমরা লাশ হাতিলিয়া কিন্তু পড়ে ফেললাম। তাইলে আমাদের 2টা টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেল খুব সুন্দর মতো। এবং আমরা বুঝতে পারলাম যে আমরা যদি এইভাবে পড়ি, মেডিকেলে যে ধরনের প্রশ্নই আসুক আমরা আনসার করতে পারবো। তাহলে আমরা প্রভাবক পড়ে ফেললাম, লাশ হাতিলিয়া পড়ে ফেললাম। আমাদের পরের যে টপিকটা সেটা হচ্ছে পিএইচ এবং বাফার, ঠিক আছে? তাহলে আমাদের পরের টপিকটা হচ্ছে পিএইচ এবং বাফার। তাহলে চলো আমরা চলে যাই পিএইচ এবং বাফারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্রবণের পিএইচ এবং পিএইচ স্কেল। ওকে, তাহলে দ্রবণের পিএইচ এবং পিএইচ স্কেল। তাহলে পিএইচ এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট একটা টপিক, পিএইচ এবং বাফার। কারণ হচ্ছে পিএইচ থেকে সাধারণত শুধু মেডিকেলে না, ভার্সিটি বলো, সব জায়গায় প্রশ্ন আসে। এবং মেডিকেলে স্যারদের স্পেশালি পিএইচটা অনেক পছন্দ, বাফার রিলেটেড প্রশ্ন স্যারদের অনেক পছন্দ এবং বারবার আসে। গত বছর ভর্তি পরীক্ষাও বাফার থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে আমরা দেখবো যে পিএইচ বা বাফার থেকে কি ধরনের প্রশ্ন আসে, যে অ্যান্সার করার জন্য আমাদের পড়া লাগবে। সেগুলো আমরা পড়বো, তারপরে আমরা আবার সেম এখানে আমরা কোশ্চেন ব্যাংকে চলে যাব এবং দেখবো যে প্রশ্নগুলো আমরা পারতেছি কিনা, যে পিএইচ বাফার রিলেটেড আমাদের যে প্রশ্নগুলো আছে ওগুলো আমরা পারতেছি কিনা আমরা একটু দেখবো, হ্যাঁ? তাহলে পিএইচ, বাফার, অম্ল, ক্ষার সবগুলো আমি একবারে পড়াই দিচ্ছি, তারপরে আমরা কোশ্চেন সলভে চলে যাবো। এই 3টা টপিক আমরা একসাথে পড়ে ফেলবো, দেন প্রশ্নগুলো সলভ করে দেখবো যে আমরা সবগুলা কোশ্চেন পারতেছি কিনা। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, পিএইচ এর সংজ্ঞা এটা আমরা আসলে সবাই পারি। পিএইচ এর সংজ্ঞা আমরা সবাই পারি।
হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম, তাই না? এটা আমরা সবাই পারি, পিএইচ এর সংজ্ঞা আমরা সবাই পারি। সো এইটা সংজ্ঞা আমাদের আসে না, এই জন্য আমাদের সংজ্ঞা পড়ার কোনো দরকারও নাই। আমরা জাস্ট একটু চলে যাব খুব বেসিক কিছু কথায়। এই যে দেখো, আমরা সবাই জানি যদি পিএইচ এর মান 7 হয় তাইলে সেটা নিরপেক্ষ দ্রবণ। পিএইচ এর মান 7-এর থেকে কম হলে অম্লীয়, 7-এর থেকে বেশি হলে ক্ষারীয়। এই জিনিসটা আমরা সবাই জানি। বাট সেম জিনিসটা যদি মানুষের রক্তের ক্ষেত্রে হয় কি হবে? আমরা জানি কি মানুষের রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, তাই না? আচ্ছা, যদি রক্তের পিএইচ 7.45 এর চেয়ে বেশি হয় তখন ওই শারীরিক কন্ডিশনটার একটা নাম আছে, নাম হচ্ছে অ্যালকালোসিস। নাম কি? অ্যালকালোসিস। আর যদি 7.35 থেকে কম হয় ওই কন্ডিশনটার নাম হচ্ছে অ্যাসিডোসিস। এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস। বডির পিএইচ কিন্তু চেঞ্জ হইলে মারাত্মক লেভেলের অসুবিধা হয়ে যায়। অ্যাসিডোসিস হইলে কারেক্ট করা খুবই ডিফিকাল্ট, অ্যালকালোসিস হইলে কারেক্ট করা খুবই ডিফিকাল্ট, এবং মানুষজন মারা যায়। ঠিক আছে, আমরা হসপিটালে যখন ডিউটি করি এরকম ডায়াবেটিক অনেক পেশেন্টের কিটোঅ্যাসিডোসিস থাকে, বিভিন্ন কারণে তারা কিন্তু আর সার্ভাইভ করতে পারে না, মারা যায়। এগুলো ম্যানেজ করা খুবই কঠিন। সো এই জন্য আমাদের বডিতে অনেক ইন্টারনাল মেকানিজম আছে, বাফার সিস্টেম দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো এখানে তোমরা যা যা পড়তেছো সবকিছুই কিন্তু তুমি সামনে যখন মেডিকেলে যাবা তখন কিন্তু তোমার কাজে লাগবে এই কনসেপ্ট গুলা। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি যখন পড়বা এই কনসেপ্ট গুলো সব কাজে লাগবে। আচ্ছা, তো পিএইচ এবং পিওএইচ এই দুইটা যোগ করলে সবসময় কত হয়? 14 হয়, এটা আমরা জানি। এখন আসো, পিএইচ থেকে কি ধরনের প্রশ্ন বেশি আসে? আমি কয়েকটা কথা বলে দিই পিএইচ থেকে কি ধরনের প্রশ্ন বেশি আসে, তাহলে জাস্ট আমাদের ছোট্ট করে পড়া হয়ে যাবে, অনেক বেশি বই থেকে আমরা পড়তে চাই না। 1 নাম্বার হচ্ছে পিএইচ কিভাবে নির্ণয় করে। 1 নাম্বার হচ্ছে পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়। এটাকে আমরা সবাই পারি, পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়? যদি তোমাকে বলে দেয় অমুক একটা জিনিসে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার ঘনমাত্রা বলে দিল 0.1 মোলার, অথবা বলল হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার ঘনমাত্রা 0.01 মোলার, অথবা বলল H2SO4 এটার ঘনমাত্রা 0.05 মোলার, অথবা বলল সোডিয়াম হাইড্রোক্সাইড এইটার ঘনমাত্রা আছে 0.01 মোলার। এগুলার পিএইচ বের করতে বললো তোমাকে, তুমি কি পারবা? তোমার কি পসিবল যে এই যে যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এটা মাইনাস লগ, হ্যাঁ, 0.1, এইভাবে আমরা বের করি, তাই না? সো আমাদের এত সময় নাই মেডিকেল অ্যাডমিশনে প্রতিটা প্রশ্নের জন্য সময় পাওয়া যায় কত জানো? 40 সেকেন্ডেরও কম। মানে 100 মিনিটে তোমাকে 60টা এমসিকিউ দাগাতে, সরি, 60 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ দাগাতে হবে। 60 মিনিটে 100টা এমসিকিউ দাগাতে হবে, বুঝো? তো 60 মিনিট সময় তো আসলে তুমি পাবা না, 50 মিনিট আলটিমেটলি তুমি টাইম পাবা হয়তো। তো 50 মিনিটে 100টা এমসিকিউ, কারণ তোমার এই খাতার বিভিন্ন জিনিসপত্র পূরণ করা লাগবে, ইনভিজিলেটরের সাইন নেওয়া লাগবে, অনেক ঝামেলা আছে। তো 50 মিনিটে 100টা মানে হচ্ছে প্রতি মিনিটে 2টা করে এমসিকিউ দাগাতে হবে, প্রতি 30 সেকেন্ডে একটা করে এমসিকিউ দাগাতে হবে। মাত্র 30 সেকেন্ড টাইম পাবে, এত সময় নেই। এই জন্য আমাদের ধাপাধাপ পারতে হবে। তো যদি এক ক্ষারকীয় অ্যাসিড অর্থাৎ একটা প্রোটন আছে অথবা একটা OH আছে, এরকম যদি কিছু থাকে, সরাসরি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে কাউন্ট করবা, সেটাই পিএইচ। এখানে দশমিকের পরে সংখ্যা আছে একটা, পিএইচ 1। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 0.1, দুইটা আছে, পিএইচ 2। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কত আছে? দুইটা সংখ্যা আছে, এর পিওএইচ হবে 2। ঠিক আছে, কিন্তু যদি H2SO4 এরকম কিছু হয়, ধরো দুইটা প্রোটন আছে, তাকে আমরা 2 দিয়ে গুণ দিয়ে নিব আগে। এটাও করতে পারি, আরো ইজিলি করতে পারি, কয়টা জিরো আছে এটা দেখতে পারি। আচ্ছা, 2 দিয়ে গুণ দেওয়া লাগবে না, তাইলে কয়টা জিরো আছে এটা দেখবো। একটা জিরো আছে, এটার পিএইচ 1। আমরা কি বুঝলাম না? বুঝলাম না? তাড়াতাড়ি বলে ফেলছি, আবার বলতেছি।
HCl যদি হয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড হয়, যেগুলোতে একটা প্রোটন বা একটা OH আছে, দশমিকের পরে যে কটা সংখ্যা আছে তত পিএইচ। দশমিকের পরে একটা সংখ্যা থাকলে পিএইচ 1, দুইটা সংখ্যা থাকলে পিএইচ 2, মানে কয় অঙ্ক আছে আর কি। H2SO4 এর ক্ষেত্রে পার্টিকুলারলি দশমিকের পরে যে কটা জিরো আছে ওইটাই পিএইচ। একটা জিরো থাকলে পিএইচ 1। যদি 0.005 থাকতো তাহলে পিএইচ হইতো 2। বোঝা গেছে? কারণ দুইটা জিরো আছে। এটা শুধুমাত্র এরকম 05, 005, 0005 এরকম ফরম্যাটে থাকলে এই অ্যান্সার, এবং তোমাদেরকে এভাবেই দিবে, কোনো চেঞ্জ করে কিছু দিবে না। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে কি হবে? ক্ষারের ক্ষেত্রে আমি তো বললাম দুই অঙ্ক আছে, তাহলে 2। কিন্তু ক্ষারের কি pH 2 নাকি POH 2? ক্ষারের কি কখনো pH 2 হয়? না, ক্ষারের হয় POH 2। তাহলে পিএইচ কত হবে আমরা জানি, 14 থেকে জাস্ট এই দুইটাকে মাইনাস দিলেই হবে। তাহলে তখন পিএইচ হবে হচ্ছে 12। তাহলে এইভাবে আমরা যে কোনো কিছুর পিএইচ নির্ণয় করতে পারবো এই ফরম্যাটে থাকলে। এই ফরম্যাটের বাইরে দুই একটা আসবে, সেই দুই একটা আমরা মুখস্থ করে ফেলবো। যেমন কি, পাকস্থলীতে পাচক রসের পিএইচ যদি 1.4 হয়, এটার হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা কত? 0.04 মোলার। এটা আমরা মুখস্থ করবো, কারণ এটা মুখস্থ আসে। আরেকটা মুখস্থ করব কি, এই যে দেখো তো, এই উদাহরণটাই তোমাদের বইতে আছে, দেখো 0.005 মোলার H2SO4 অ্যাসিডের পিএইচ। তোমার কি এত 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 ক্যালকুলেশন করার দরকার আছে? দুইটা জিরো আছে, পিএইচ কত? 2। দেখছো, সোজা কিন্তু। আচ্ছা, আর এই অ্যাসিটিক অ্যাসিডের পিএইচটা আমরা একটু মুখস্থ করব। 0.01 মোলার হইলে অ্যাসিটিক অ্যাসিডেরটা হচ্ছে 2.90। অ্যাসিটিক অ্যাসিড কিন্তু HCl না, যে এখানে মাত্র একটাই প্রোটন আছে, ঠিক আছে? তো এই জন্য একটু হিসাবটা আলাদা। আচ্ছা, কিন্তু দেখো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ কত হবে? পিওএইচ হবে 1, অ্যাকচুয়ালি হবে 14-1। পারবো না? দেখো তো, এই যে 13। দেখছো, এগুলো পারবা, এগুলো ইজি। আরেকটা আছে 2.5%, এইটা। সো এই যে তিনটা চারটা আমি দাগাই দিলাম, এইগুলা জাস্ট একটু মুখস্থ রাখতে হবে। মানে তোমার ওই ফরম্যাটের বাইরে কিছু আসলে এই কয়টাই আসবে, এর বেশি কিছু আসবে না, ঠিক আছে? তাহলে পিএইচ নিয়ে এক টাইপের প্রশ্ন আমরা জানলাম, পিএইচ নির্ণয় আসে। সেকেন্ড টাইপের জিনিসটা কি? পিএইচ এর গুরুত্ব। গুরুত্ব মানে হচ্ছে কৃষি ক্ষেত্রে গুরুত্ব, রাসায়নিক শিল্পে গুরুত্ব, ওষুধ শিল্পে গুরুত্ব, তোমার বডির কোথাকার পিএইচ কত, এইটা গুরুত্ব, হ্যাঁ? তো এই গুরুত্বগুলো আসে। এখন গুরুত্বগুলো তোমার বইতে অনেক বড় করে লেখা আছে। আমি সহজ ভাষায় কয়েকটা পিএইচ এর গুরুত্ব তোমাকে শিখাই দিচ্ছি। এই কয়টা পড়লে তোমার সবকিছু পিএইচ এর গুরুত্ব কভার হয়ে যাবে। চলো, এক নাম্বার হচ্ছে, প্রথমে একটু দেখাই। ধরো এটা হচ্ছে একটা মানুষ, কোন জায়গার পিএইচ কি রকম, এটা আমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা চুলে কি দেই? চুলে দেই শ্যাম্পু। তাহলে শ্যাম্পু হলো প্রথমে। মুখে দেই কি? ফেস ওয়াশ। আচ্ছা, এরপরে আমরা গায়ে দেই সাবান। এবং এই যে হাত দেখা যাচ্ছে, এই হাতে ধরো একটা টুথপেস্টের হলো বোতল আছে বা টুথপেস্টের টিউব আছে। তাহলে হাতে থাকলো ধরো টুথপেস্ট, হ্যাঁ? কেন লিখলাম এখনই বুঝতে পারবা। শ্যাম্পুর পিএইচ 5, 6, সাবান 7, এটা 8। ঠিক আছে, এটা রেঞ্জ আছে, রেঞ্জ তুমি এমনি পারবা। বাট 5, 6, 7, 8 মনে রাখবা। তাহলে চুল শ্যাম্পু 5, ফেস ওয়াশ 6, সাবান 7, সাথে সাবান, সাথে 7, টুথপেস্ট 8। ঠিক আছে, 8 গেল। 8-এর টতে টুথপেস্ট, সাথে সাবান, এবং 6-এ ফেস ওয়াশ, 5-এ শ্যাম্পু, গেল। তাহলে এইটা পিএইচ, এই চারটার পিএইচ মাঝে মাঝে আসে, তো এই জন্য আমরা মুখস্থ করলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব বিভিন্ন শিল্পে বা বিভিন্ন জায়গায় পিএইচ এর গুরুত্ব। যেমন কৃষি ক্ষেত্রে 1 নাম্বার আসে হচ্ছে, এগুলো আমি তোমাকে বই থেকে একটু পরেই দেখাবো, বাট আমি তোমাদের সহজ করার জন্য এই জিনিসগুলো একটু নোট করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। কৃষি ক্ষেত্রে পিএইচ এর ক্ষেত্রে মাত্র
চারটা সংখ্যা মনে রাখতে হবে, চারটা সংখ্যা। pH 3, 6, 7.5, 9.5। কেন মনে রাখতে হবে? 3 থেকে 9.5 এইটা হচ্ছে তোমার রেঞ্জ। যদি কোনো মাটির pH 3-এর চেয়ে কমে যায়, ওই মাটিটাকে আমরা বলি প্রচন্ড অম্লধর্মী মাটি। তখন গাছপালা ওই মাটিতে বাঁচবে না, মারা যাবে। যদি 9.5-এর চেয়ে বেশি হয়, প্রচন্ড ক্ষারীয় মাটি, গাছপালা মারা যাবে। সো 3-এর চেয়ে কম পিএইচ বা 9.5-এর চেয়ে বেশি পিএইচ এরকম মাটি হইলে আমরা কোনো কিছু চাষবাস করতে পারবো না। এই 3 থেকে 9.5 রেঞ্জের মধ্যে হলে করতে পারবো। বাট আদর্শ কোনটা? আদর্শ আদর্শ হচ্ছে 6 থেকে 7.5, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এটা থাকলে সবচেয়ে ভালো। এখন সব জায়গায় তো মাটির পিএইচ এরকম আদর্শ থাকে না, কিছু জায়গায় 3 থেকে 6-এর মধ্যে আছে। এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা কি করব? তাহলে আমরা বুঝতে পারতেছি এটা একটু অ্যাসিডিক মাটি, বাট এটাকে আমার আদর্শ পর্যায়ে নিতে হবে। তাহলে অম্লধর্মী মাটি আছে, এখানে আমি কি যোগ করব? সার যোগ করব। অম্লধর্মী মাটিতে আমি কি অম্লধর্মী সারই যোগ করব নাকি ক্ষারধর্মী সার যোগ করব বলো তো? লজিক কি বলে? ক্ষারধর্মী সার যোগ করব। তাহলে আমি ক্ষারীয় সার যোগ করব। অম্লধর্মী মাটি যদি হয়, কোনো মাটির পিএইচ যদি 3 থেকে 6-এর মধ্যে হয়, আমি ক্ষারীয় সার যোগ করব। ক্ষারীয় সারের কিছু উদাহরণ আমি বলে দিব। হ্যাঁ, আচ্ছা, অ্যামোনিয়া যুক্ত কিছু ক্ষার আছে ক্ষারীয় সার, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ডলোমাইট। হ্যাঁ, এইগুলো হচ্ছে ক্ষারীয় সার। যদি পিএইচ 7.5 থেকে 9.5-এর মধ্যে হয়, তাইলে এখানে এখানে আমি কি সার যোগ করব? এতে একটু মাটিটাই ক্ষারীয়, তাহলে জাস্ট একটু ওকে সামান্য অম্লীয় বানায় 6 থেকে 7.5-এর মধ্যে আনতে হবে। তাহলে আমি অম্লীয় সার ইউজ করব। ঠিক আছে? যেমন বিভিন্ন নাইট্রেট সার, হ্যাঁ, এগুলো হচ্ছে অম্লীয়। ফসফেট সার, এগুলো হচ্ছে অম্লীয়। তাহলে কৃষিক্ষেত্রে এই কয়টা সংখ্যা মনে রাখলেই আমার কৃষিক্ষেত্রে পিএইচ পড়া শেষ। কেমন দেখো, এবার আমি তোমাকে একটু বইতে দেখাই, তোমাদেরকে একটু দেখাই বইতে। ওকে, এই যে দেখো, তোমাদের বইতে এই কথাটাই বলা আছে, উর্বর মাটির অত্যানুকূল পিএইচ 6 থেকে 7। আমি 7.5 বলছি, অনেক বইতে 7.5 আছে, অনেক বইতে 7 আছে। সো যে কোনোটাই পড়তে পারো। পিএইচ এর মান 3-এর চেয়ে কম হলে গাছপালা মরে যাবে। পিএইচ এর মান 9.5-এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হবে, মরে যাবে। তো এই জন্য 3 থেকে 9.5-এর মধ্যে আমার থাকতে হবে। যদি আমার মাটি অম্লধর্মী হয়, তাহলে এটার পিএইচ বাড়ানোর জন্য আমি কি সার ইউজ করব? ক্ষারীয় সার। ক্ষারীয় সারের এক্সাম্পল আমাকে মনে রাখতে হবে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এক্সাম্পল। ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা বলি লাইমস্টোন, অথবা ডলোমাইট গুঁড়া, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট ইনটু ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট ইনটু ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট বা লাইমস্টোন গুঁড়া, এগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি মাটি ক্ষারীয় হয়ে যায়, তাহলে সেটার পিএইচ কমাইতে আমরা বিভিন্ন নাইট্রেট সার ইউজ করবো, যেমন পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ফসফেট। তাহলে তুমি বইতে জাস্ট এই লাইনটা লিখবা, এখানে উদাহরণ হিসেবে লিখবা ক্যালসিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে ডলোমাইট, এইভাবে লিখবা। আর এই অম্লীয় সার এখানে লিখবা পটাশিয়াম নাইট্রেট, ফসফেট, টিএসপি, ডিএসপি, এগুলো সব ফসফেট সার। তাহলে এগুলো লিখবা। তাহলে দেখো, জাস্ট ওই লাইনটা লিখলে তোমার এই সমস্ত কিছু পড়া শেষ হয়ে যাবে। রসায়ন শিল্পে একটাই লাইন শুধু, চামড়াটা নিয়ে পিএইচ কত লাগে। তাহলে রসায়ন শিল্প শেষ। টয়লেট্রিজের মধ্যে দেখো তো, সাবান, শ্যাম্পু, এগুলো আমি বলে দিছি না অলরেডি? এই যে দেখো তো, শ্যাম্পুর পিএইচ কত? শুরুতে আছে 5, শ্যাম্পুর নিচে আছে কি ফেস ওয়াশ 6, গোসল করার সাবান 7, টুথপেস্ট 8। তাহলে শ্যাম্পু 5, 6, 7, 8, 5 থেকে 7, 6 থেকে 8, 7 থেকে 8, 8। তাহলে পারবো না এটা আমি? একেবারে ইজি। তাহলে এই দেখো তাহলে এইগুলোও কিন্তু আমাদের হয়ে গেল। পারবো না? আচ্ছা, এবার আসো, ওষুধ সেবনে কয়েকটা পিএইচ এর গুরুত্ব দেওয়া আছে। তুমি দেখবা এইখানে একটা আছে চোখের পানির পিএইচ, একটা আছে মুখের লালার পিএইচ, আর একটা আছে প্রস্রাবের পিএইচ। এর মধ্যে সবচেয়ে কম পিএইচ হচ্ছে প্রস্রাবের।
তার একটু বেশি আছে হচ্ছে মুখের লালা, যেটা আমাদের 6.2। তার চেয়ে একটু বেশি চোখের পানি, 6.6। এবং মাতৃদুগ্ধ সেম, 6.6। সো রেঞ্জ গুলা পারলে অবশ্যই মুখস্থ করবা, না পারলে অবশ্যই শুরুরটুকু অ্যাটলিস্ট মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে দেখো আমাদের পিএইচ এর গুরুত্ব পড়া কিন্তু শেষ হয়ে গেল। ওকে, ঠিক আছে, পিএইচ এর গুরুত্ব আমাদের পড়া শেষ হয়ে গেল। এইবার আমরা আসি হচ্ছে, এইখানে ছোট্ট একটা জিনিস আছে সেটা পড়াই দিই। বাফার পড়বো, তার আগে এটা একটু পড়াই দিই। এখান থেকে প্রশ্ন আসে কয়েকটাই, যে গলন তাপ কত, যেমন পানির গলন তাপ +6। হুম, বাষ্পীকরণ তাপ এবং ঘনীভবন তাপ পানির সেম, অর্থাৎ 44 কিলো জুল দিলে এটা বাষ্প হয়ে যাবে, উল্টা 44 অর্থাৎ -44 দিলে এটা ঘনীভবন হয়ে যাবে। এখানে তোমার পরমাণুকরণ তাপ দিছে, বইতে একটাই দিছে, যেমন ক্লোরিনের, হ্যাঁ 121। আমি একটু লিখে দেই, খাতায় লিখে রাখো, লাভ হবে। ঠিক আছে, খাতায় একটু লিখে রাখো, লাভ হবে। আচ্ছা, এটা আমি একটু লিখে দিচ্ছি, সবাই খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের লাভ হবে। হ্যাঁ, আচ্ছা, তো চলো, পরমাণুকরণ তাপ এটা একটু লিখে রাখো সবাই। পরমাণুকরণ তাপ এটা আসে, হুম, আচ্ছা, কোনগুলার আসে? এই চারটার আসে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এই চারটারই হচ্ছে আসে। তো তোমাদের বইতে দেখছো কি, ক্লোরিনেরটা কত, 121। তুমি জাস্ট কি করবা, এই 21টাকে উল্টাই দিবা, উল্টাইলে কত হবে, 112। 12 হচ্ছে ব্রোমিন। এবার এই 12টাকে হাফ করে দাও, 12-এর হাফ হচ্ছে 6, 6 দিলে হবে আয়োডিন। মেইনলি এই তিনটাই আসে, ক্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে 121, এটার হাফ করলে 112, আয়োডিন হচ্ছে, সরি, 21কে উল্টাইলে 12, 12-এর হাফ করলে 6। ঠিক আছে, এই পরমাণুকরণ তাপটা এইভাবে মনে রাখবো আমরা। তাহলে পিএইচ গেল, পিএইচ এর আমাদের প্রয়োগ প্রয়োগ গেল। এখন আমাদের চলে আসতে হবে হচ্ছে আমাদের বাফার। ঠিক আছে, রক্তের পিএইচ তো আমি বলে দিছি, তাই না? রক্তের পিএইচ নিয়ে বলছি না আমি? এই যে দেখো এখানে বলা আছে, মানুষের রক্তের পিএইচ এর মান যদি 7.45-এর চেয়ে বেশি হয়, এটাকে আমরা বলি কি, অ্যালকালোসিস। আর যদি 7-এর কম হয় বা 7.35-এর কম হয়, এটাকে আমরা বলি অ্যাসিডোসিস। বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা একটু বাফার নিয়ে পড়াশোনা করি, তখন আমরা রক্তের বাফার নিয়েও স্পেশালি আলোচনা করব। ঠিক আছে, আগে বাফার নিয়ে আলোচনা করি একটু। তাহলে আমাদের পিএইচ শেষ, এখন বাফার আর অম্লক্ষার এই দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস পড়লে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে চলো, বাফার, বাফার, এই যে আমি পেয়ে গেছি বাফার দ্রবণ। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে বাফার দ্রবণ। তাহলে বাফার সলিউশন নিয়ে পড়াশোনা করব আমরা। বাফার জিনিসটা কি, আমরা কি জানি বাফার জিনিসটা কি? আমরা কি সবাই জানি বাফার জিনিসটা কি? সবাই কি জানি? বাফার জিনিসটা হচ্ছে, তুমি কোন, ধরো পানি, পানির মধ্যে যদি তুমি অ্যাসিড দাও, ওই পানিটা অ্যাসিডিক হয়ে যাবে। পানির মধ্যে যদি তুমি ক্ষার দাও, পানিটা ক্ষারীয় হয়ে যাবে। বাট বাফার হচ্ছে এমন একটা দ্রবণ, যেটার মধ্যে তুমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করো, অনেক বেশি যোগ করা যাবে না, সামান্য পরিমাণে অ্যাসিডও যোগ করো, ওই বাফার দ্রবণের পিএইচ চেঞ্জ হবে না, মানে ওটা অ্যাসিডিক হবে না, ওটা জিনিসটাকে নিউট্রালাইজ করে ফেলবে, মিনিমাইজ করে ফেলবে। সেম ভাবে তুমি যদি এর মধ্যে ক্ষার যোগ করো, দ্রবণটা ক্ষারীয় হবে না, জিনিসটা নিউট্রালাইজ হয়ে যাবে। সো এটাই হচ্ছে বাফার। হ্যাঁ, এখন প্রবলেমটা হচ্ছে
বাফার থেকে কি ধরনের প্রশ্ন আসে? প্রশ্ন আসে অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ কি, ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ কি। এখন কথা হচ্ছে ভাই, অম্লীয় বাফার ক্ষারীয় বাফার কোত্থেকে আসলো? আমরা তো জানি যে বাফার তো বাফারই, এটা তো অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না। মানে দ্রবণটা অম্লীয় বা ক্ষারীয় হবে না, বাট বাফার যেই আমাদের আহ মিক্সচারটা, আমাদের যে মিক্সচারটা, সেই মিক্সচারের মধ্যে দুইটা উপাদান থাকে। একটা বাফার দ্রবণের মধ্যে একটা অম্লীয় পার্ট থাকে, একটা ক্ষারীয় পার্ট থাকে, এবং এই অম্লীয় এবং ক্ষারীয় পার্ট দুইটা মিলেই একটা বাফার দ্রবণ হয়। এই জন্যই যদি কোনো একটা অ্যাসিড বা ক্ষার অ্যাডিশনালি যোগ করা হয়, তখন আর এটার চেঞ্জ হয় না, ওই চেঞ্জটা করে রেজিস্ট করতে পারে। এই জন্য যে কোনো বাফারের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাসিড পার্ট, একটা হচ্ছে ক্ষারক পার্ট। এখন ওই বাফারের নামকরণটা কিভাবে হয় সেটাকে আমাদেরকে আসতে হবে। তো তার আগে আমি বলি, যে কোনো বাফার তৈরি করতে হইলে তুমি অ্যাসিড বা ক্ষার যেটাই নাও, নিতে হবে কি দুর্বল। সবল অ্যাসিড বা সবল ক্ষার দিয়ে বাফার তৈরি করা যাবে না। ওকে, তাহলে আমরা বাফার তৈরি করতে হলে কি নিব? অ্যাসিড বা ক্ষার যেটাই নিব, সেটার দুর্বল ভার্সনটা নিতে হবে। তাইলে যদি আমরা দুর্বল অ্যাসিড দিয়ে কোনো একটা বাফার বানাই, সেই বাফারটার নাম আমরা দিব অম্লীয় বাফার। যদি দুর্বল ক্ষারক দিয়ে বাফারটা বানাই, সেটার নাম দিব ক্ষারীয় বাফার। বুঝলাম। কথা হচ্ছে এই দুর্বল অ্যাসিডের সাথে আরেকটা কি থাকবে? অনুবন্ধী ক্ষারক আছে। ভাইয়া, অনুবন্ধী ক্ষারক জিনিসটা আবার কি? দুর্বল ক্ষারকের সাথে অনুবন্ধী অ্যাসিড জিনিসটা আবার কি? তাহলে অনুবন্ধী ক্ষারক এবং অ্যাসিড জিনিসটা আমি এক লাইনে বলতেছি, সারা জীবন মনে রাখবা। তোমরা অনেক প্যাচগোছ লাগাও অনুবন্ধী ক্ষারক অ্যাসিড নিয়ে, অনেক প্যাচগোছ লাগাও। এক লাইনে মনে রাখবা, এক লাইনে। সেটা হচ্ছে, ধরো একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা থেকে তুমি যদি অ্যাসিড পার্টটাকে বাদ দাও, অর্থাৎ হাইড্রোজেন প্লাস এই জিনিসটাকে বাদ দাও, যেটা থাকবে সেটা হচ্ছে এই অ্যাসিডের একটা অনুবন্ধী ক্ষারক। তাহলে এই ক্লোরিনটা বা ক্লোরাইড আয়নটা হচ্ছে এই অ্যাসিডের একটা অনুবন্ধী ক্ষারক। তাহলে অ্যাসিড থেকে জাস্ট এইচ প্লাসটা বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে অনুবন্ধী ক্ষারক। সেম ক্ষারের ক্ষেত্রে উল্টা, আমি দুইটা বলতেছি না যাতে প্যাচগোছ না লাগে। আবারও বলো, তাহলে আমার সাথে বলো, অ্যাসিড পার্ট থেকে শুধু এইচ প্লাস বা অ্যাসিডিক পার্টটা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তো চলো আমরা দেখি আমরা বুঝলাম কিনা অনুবন্ধী অ্যাসিড ক্ষারক কি, এই জিনিসটা আমরা বুঝলাম কিনা। দেখো তো, CH3COOH, CH3COOH এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড হয়ে গেল আমাদের। আমাদের অম্লীয় বাফারের আমাদের অম্লীয় বাফারের একটা পার্ট হয়ে গেল। কোন পার্টটা হইলো? দুর্বল অ্যাসিড পার্টটা হইলো কি, CH3COOH। এখন আছে একটা অনুবন্ধী ক্ষারক নিতে হবে। অনুবন্ধী ক্ষারক হিসেবে এখানে ওরা লিখছে CH3COO। দেখো তো জিনিসটা কি, জাস্ট এইচ প্লাস বাদ দিলে যা থাকে সেটাই এর অনুবন্ধী ক্ষারক, না বলছি না? তাই আছে, দেখছো? তাহলে একটা দুর্বল অ্যাসিড সাথে তার অনুবন্ধী ক্ষারক। এটাও দেখো, H2PO4 একটা দুর্বল অ্যাসিড, সাথে দেখো একটা এইচ প্লাস নাই, দেখো এখানে একটা এইচ আছে, এখানে দুইটা এইচ আছে। HPO4 2 মাইনাস আয়ন, তাহলে এটাও একটা অম্লীয় বাফার দ্রবণ। ক্ষারীয় বাফার দ্রবণ দেখো কত সুন্দর, সোডিয়াম কার্বনেট, জাস্ট এখানকার ক্ষারীয় পার্টটা নাই, সোডিয়াম বাইকার্বনেটের সোডিয়াম পার্টটা নাই, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এই হাইড্রক্সিল পার্টটা নাই। এই যে যে এখানে হাইড্রক্সিল পার্টটা নাই বা ক্ষারীয় পার্টটা নাই, এটাকে আমরা বলি অনুবন্ধী অ্যাসিড। ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, অম্লীয় বা ক্ষারীয় বাফার কোনটা কোন বাফার, এটা আমি চিনবো কিভাবে পরীক্ষার হলে? তুমি অনেক কিছু দেখবা না, তুমি এই চারটা উদাহরণ অবশ্যই মুখস্থ করতে পারো, বাট সবার আগে তুমি যেটা খুঁজবা, দুর্বল অ্যাসিড কই আছে বা দুর্বল ক্ষারক কই আছে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটা দুর্বল ক্ষারক, ওকে ফাইন, এটা ক্ষারীয় বাফার। সোডিয়াম কার্বনেট একটা দুর্বল ক্ষারক, ওকে এটা ক্ষারীয় বাফার। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তাহলে এটা অম্লীয় বাফার। সহজ, পারবো। অম্লীয় বাফারে দুর্বল অ্যাসিড থাকবে, ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার থাকবে। এর চেয়ে আর সহজ ভাবে হয় না। ঠিক আছে, আশা করি আমরা পারবো। কেমন? ঠিক আছে, তাহলে বাফার গেল। এখন বাফারের ক্ষেত্রে একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে বাফারের পিএইচ এর ক্ষেত্রে পিএইচ সমান পিকে প্লাস লগ লবণ বাই অম্ল। এটা তোমরা একাডেমিক বা এইচএসসি লাইফে অনেকবার দেখছো, এগুলা দিয়ে অঙ্ক করছো, তোমরা সব অঙ্ক টঙ্ক পারো। এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে, একটা বাফার রেঞ্জ বলে একটা কথা আছে। একটা বাফার কখন ভালো বাফার বলি আমরা, একটা বাফারকে কখন ভালো বাফার বলি, বলতে পারবা?
যখন এই পিএইচ এবং পিকে সমান হবে। একটু বলি, একটা বাফার ভালো বাফার কখন হবে? বুঝতেছে না? আচ্ছা, যাই হোক। তো একটা বাফার ভালো বাফার কখন হবে? বাফারের কোয়ালিটি নির্ভর করে এই সমীকরণটার উপরে। পিএইচ সমান পিকে প্লাস লগ, না এখানে লেখা যাবে না, এড করো, এখানে লিখি। পিএইচ সমান পিকে প্লাস লগ লবণ বাই অম্লীয় বাফার হলে এখানে অম্লীয় আয়নটা থাকবে, ক্ষারীয় বাফার হলে এখানে ক্ষারীয় আয়নটা থাকবে, সেটা যাই থাকুক। বাট একটা বাফার তখনই ভালো বাফার হবে যখন পিএইচ এবং পিকে এর মানটা কাছাকাছি হবে বা সমান হবে। সবচেয়ে ভালো হয় যদি সমান হয়, বাট সমান না হলেও কাছাকাছি হইতে হবে। এখন এই দুটা কখন সমান হবে বলো তো? যদি এই পুরো জিনিসটার মান বা ভ্যালু জিরো হয়, তাই না? এই পুরো অংশটুকু যদি জিরো হয় তাহলে তো নিশ্চয়ই এই দুটা সমান হবে। এখন লগ কোনো কিছু একটার মান জিরো হইতে হইলে এইটুকুর মান কত হওয়া লাগবে? আমরা জানি লগ ওয়ানের মান হচ্ছে জিরো, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি এই লবণ এবং অম্ল এই জিনিসটার অনুপাত হইতে হবে ওয়ান। তার মানে লবণ এবং অম্ল বা লবণ এবং ক্ষার এই দুটো যদি সমান সমান অনুপাতে থাকে, তখনই একটা বাফার খুব ভালো বাফার আমরা বলতে পারবো। তো এই হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণ দিয়ে এটাই আমরা বুঝি। এই যে দেখো, এই লাইনটা দেখো, লবণ বাই অম্লের অনুপাত যখন ওয়ান হয় তখন লগ এত সমান জিরো হয়, পিএইচ সমান পিকে হয়। এই বাফার দ্রবণের বাফার ক্ষমতা হয় সর্বাধিক। বুঝছো? এবং এই হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ দিয়ে আমরা বাফারের পিএইচ গণনা করতে পারি। এবং বাফারের ঈপ্সিত পিএইচ সবসময় পিকে এর সাথে প্লাস মাইনাস ওয়ানের মধ্যে থাকতে হবে। ওকে, এখানে কয়েকটা বাফারের উদাহরণ দিছে যেগুলো আমরা পড়ছি ওগুলাই, বাট এই উদাহরণগুলো মুখস্থ রাখতে হবে যাতে যদি আসে ঠাস করে অ্যান্সার করে ফেলতে তোমরা পারো। ঠিক আছে, এই যে বাফার রেঞ্জ নিয়ে এখানে কয়েকটা কথা আছে দেখবা। এই যে দেখো, আবারও সেম কথা বলা আছে, হ্যাঁ। বাফার ক্ষমতা কখন কার্যকর হবে, কখন কার্যকর হবে না, এই জিনিসগুলো এখানে বলা আছে যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে আমাদের পিএইচ পড়া শেষ, বাফার পড়া শেষ। এখন আমাদের একটাই টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে অম্ল ক্ষার, তাই না? এখন আমাদের একটাই টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে অম্ল ক্ষার। মানে আমরা তো একটা অনুবন্ধী অম্ল ক্ষার পড়ে ফেলছি, তাই না? এখন জাস্ট আমাদেরকে একটু পড়তে হবে অ্যাসিড ক্ষারকের শক্তিমত্তা। কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, কোন অ্যাসিডটা কম শক্তিশালী, কোন ক্ষারটা বেশি শক্তিশালী, কোনটা কম শক্তিশালী। এখন বাফার যেহেতু পড়ে ফেললাম, আমরা তিনটা কথা একটু পড়ে ফেলি। বাফারের সাথে তিনটা কথা পড়ে ফেলি। মানুষের রক্তে মানুষের রক্তে বাফার আছে তিন প্রকারের। কয় প্রকারের? তিন প্রকারের। মানুষের রক্তে বাফার আছে তিন প্রকারের। একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে আন্তঃকোষীয় ফসফেট বাফার, এবং একটা হচ্ছে প্রোটিন বাফার। মানুষের রক্তে বাফার কেন দরকার? এই যে আমি একটু আগে বলতেছিলাম না, অ্যাসিডোসিস অ্যালকালোসিস, এইটা থেকে বেঁচে থাকার জন্য হচ্ছে বা এইটাকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে আমাদের রক্তে বাফার দরকার। তাইলে অ্যাসিডোসিস হইলে যাতে নিজে নিজেই কারেক্ট করে ফেলতে পারে, অ্যালকালোসিস হইলে যাতে নিজে নিজে কারেক্ট করে ফেলতে পারে, এই জন্য বাফার দরকার। তো তিনটা বাফারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাফারটা হচ্ছে বাইকার্বনেট বাফার। সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে মেজর, এবং এইটা না থাকলে আমাদের কোনো বাফার সিস্টেম কাজ করতো না। ফসফেট বাফার আছে, প্রোটিন আছে, ট্রু, বাট বাইকার্বনেট বাফার হচ্ছে সবচেয়ে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইটুকু যদি তুমি মাথায় রাখো এনাফ। ফসফেট বাফারটা হলো আন্তঃকোষীয়, এটা মনে রাখতে পারো। আর প্রোটিন বাফার কোনটা কেউ জানো? হিমোগ্লোবিন। ঠিক আছে, ওকে, তাহলে বাফার রিলেটেড আমাদের পড়াশোনা মোটামুটি শেষ। এখন আমাদের আসবে হচ্ছে অ্যাসিড ক্ষারের বিয়োজন মাত্রা, এই জিনিসটা পড়বো আমরা, এবং প্রশমন তাপ নিয়ে একটু পড়াশোনা করব।
ঠিক আছে, চলো আমরা অ্যাসিড ক্ষারের বিয়োজন নিয়ে পড়াশোনা করি, এবং পানির আয়নিক গুণফল থেকে জিনিসটা আসলে শুরু হবে। সো আমরা চলে যাচ্ছি পানির আয়নিক গুণফলে। ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এখন লাস্ট টপিকে আমরা চলে আসছি, লাস্ট টপিকে চলে আসছি। তো লাস্ট টপিকে আমাদেরকে তিনটা জিনিস, জাস্ট তিনটা টার্ম একটু মাথায় রাখতে হবে। আমি একটু বলি, তিনটা টার্ম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কে ডব্লিউ, কে এ এবং কে বি। তাহলে কে ডব্লিউ, কে এ, কে বি। কে ডব্লিউ মানে কি? পানির আয়নিক গুণফল বা বিয়োজন ধ্রুবক বলতে পারো। কে এ মানে হচ্ছে এ ফর অ্যাসিড, মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। কে বি মানে হচ্ছে বি ফর বেস, বেসের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই কয়েকটা টার্ম আমার মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে, কোনো জিনিস, কোনো অ্যাসিড যত ভালো বিয়োজিত হইতে পারে, বা কোনো ক্ষার যত ভালো বিয়োজিত হইতে পারে, ওইটা তত বেশি শক্তিশালী। ওকে, ঠিক আছে। এখন এই কে ডাব্লিউ এর একটা মান তোমাদের আসে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান কত। এই প্রশ্নটা প্রায় সময় আসে, এবং অ্যান্সারটা খুবই সোজা, 1 × 10⁻⁻14। এখন এই ছক থেকে যেহেতু প্রশ্ন আসে, এই ছক থেকে আরো একবার প্রশ্ন আসতে পারে, 10 ডিগ্রিতে কত, 30-এ কত, 50-এ কত, 100-তে কত। তো আমি যেটা করি সব সময়, কোন একটা জিনিসে অনেক কিছু মুখস্থ করার থাকলে 2-3টা করি, বাকিগুলা করি না। তাহলে ওই 2-3টা পারলে বাকিগুলো অটোমেটিক পারা যায়। যেমন 25 ডিগ্রিতে তো আমরা জানি 1 × 10⁻14। এখানে দেখো তো সবগুলো শেষে 10⁻14 আছে। তাহলে এটা আমাকে আলাদা করে মুখস্থ করার দরকার নাই, আমার মুখস্থ করতে হবে সামনের নাম্বারটা। যদি আমি দেখি 10 মানে দশমিক, তাহলে দশমিক দিয়ে শুরু হয়েছে একটাই, যেটা 10। তাহলে 10 ডিগ্রিটা দশমিক, দশমিকের পরে কত জানার দরকার নেই। কেন নাই? কারণ কোনোটাই আর দশমিক দিয়ে শুরু হয় নাই। ওকে, এক। 25 ডিগ্রিটা আমি জানি, 50 ডিগ্রিটা 5 দিয়ে শুরু হয়েছে, 50, 5 দিয়ে শুরু, বুঝছে? তাহলে আমি 10 ডিগ্রিটা জানি, 25-এরটা জানি, 50-এরটা জানি। 30 আর 100টা না পড়লেও আমি বুঝবো কোনটা কি। একটা 1, একটা 8, এটা আমি না পড়লেও পারবো। ঠিক আছে, তো এইভাবে মেডিকেলের জন্য যখন পড়বা, অনেক ইনফরমেশন থাকবে, এইভাবে করে আমরা পড়বো। কেমন? ঠিক আছে, ওকে। সো পানির আয়নিক গুণফল যখন শেষ হইলো, এইবার আমাদের আসবে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এবং অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা আমাদের কেন জানা দরকার? আমাদের এই কারণেই জানা দরকার যে আমাদের কোন অ্যাসিডটা শক্তিশালী, এটা নিয়ে প্রশ্ন আসে আমাদের মেডিকেলে। আমাদেরকে বলে 2-3টা অ্যাসিডের নাম দেয়, দিয়ে বলে যে আমাকে বলো তো কোন অ্যাসিডটা শক্তিশালী, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড নাকি পারক্লোরিক অ্যাসিড, কোনটা বেশি শক্তিশালী, এইটা আমাদের আসে। তো যাই হোক, আমি আরেকটু রিভিউ দেই যে আমরা কোনটা কোনটা পড়লাম। আমাদের প্রভাবক এনজাইম পড়া শেষ, লা সাতেলিয়া পড়া শেষ, পিএইচ পড়া শেষ, বাফার পড়া শেষ। এখন আমাদের লাস্ট টপিক আছে অম্লক্ষার। এরপরে আমরা এই 3টা টপিকেরই কোয়েশ্চেন প্র্যাকটিস করব, এবং এর সাথে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আচ্ছা, সো অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা, একটা অ্যাসিড কতটা শক্তিশালী, এইটা 5টা জিনিসের উপর নির্ভর করে। কি কি? একটা আমি আগেই বলছি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এই কে এর মান যত বেশি, সে অ্যাসিডটা তত বেশি শক্তিশালী। যেমন দেখো এখানে একটা চার্ট আছে, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে 1.8 × 10⁻⁵, অনেক কম। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে 2.5 × 10⁻⁷, অনেক বেশি। এই জন্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক শক্তিশালী অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড অনেক দুর্বল অ্যাসিড। তোমাদের মাথায় অনেক সময় প্রশ্ন আসে না ভাইয়া, সবসময় যে বলে জৈব অ্যাসিড গুলা দুর্বল, খনিজ অ্যাসিড গুলা শক্তিশালী কেন? হয়তো অনেক সময় আনসার পাওয়া নাই, আনসার কিন্তু আছে। কেমিস্ট্রিতে আনসার নাই এরকম কোনো জিনিস নাই, কেমিস্ট্রিতে সবকিছু লজিক্যাল। এদের বিয়োজন ধ্রুবকের সমস্যা, এর বিয়োজন ধ্রুবক কম, এর বিয়োজন ধ্রুবক বেশি। মানে হচ্ছে একে যখন তুমি পানিতে বা কিছুতে দিবা, এর ডিসোসিয়েট হইতে পারে না, বেশি বেশি H+ মুক্ত করতে পারে না। এ হয়তো মাত্র একটা H+ মুক্ত করতে পারে, বাট কথার কথা আর কি, এ অসংখ্য শত শত H+ মুক্ত করতে পারে। তাহলে কে বেশি শক্তিশালী অ্যাসিড হবে? এ হবে অবশ্যই। ঠিক আছে, ওকে। এখন আসো, এটা গেল 1 নাম্বার কথা।
দুই নাম্বার কথা হচ্ছে হাইড্রোসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার, এটা একটা ফ্যাক্টর। মানে কি, ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো হচ্ছে হাইড্রোসিড। এইটার মধ্যে ঋণাত্মক আয়নের আকার সবচেয়ে বড় কার বলতো? ফ্লোরিন ছোট, ক্লোরিন আর একটু বড়, ব্রোমিন আর একটু বড়, আয়োডিন সবচেয়ে বড়, তাই না? যেইটার ঋণাত্মক আয়নের আকার সবচেয়ে বড় সেইটা তত তীব্র অ্যাসিড। এইখানে তাহলে সবচেয়ে তীব্র অ্যাসিড কে? হাইড্রোজেন আয়োডাইড। পারবো আমরা? তাহলে দুই নাম্বার গেল। তিন নাম্বার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা। দেখো তো কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থাতে কি বোঝাচ্ছে। ধরো তোমাকে এই চারটা অ্যাসিডের নাম অপশনে দিল, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। তোমাকে বললো যে কোন অ্যাসিডটা বেশি শক্তিশালী, তুমি কিভাবে বের করবা? তুমি বের করবা এটার কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, তার জারণ সংখ্যা +7, কেন্দ্রীয় পরমাণু সালফার, জারণ সংখ্যা +6, এটা নাইট্রোজেন, জারণ সংখ্যা +5, এই সালফারের জারণ সংখ্যা কিন্তু আবার +4। জারণ সংখ্যা কিভাবে বের করে এটা নিশ্চয়ই আমরা সবাই পারি, না পারলে পরিমাণগত রসায়ন চ্যাপ্টার আমরা শিখে নিব, কোনো সমস্যা নাই। তারপরে একটা আমি ইজিলি দেখাই দিই আর কি। ধরো H2SO4 জারণ সংখ্যা কেমনে বের করতে হয়। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। ঠিক আছে, তাহলে গুণ দিতে হবে, 2 গুণ +1। সালফারের জারণ সংখ্যা আমরা বের করব x। অক্সিজেন আছে চারটা, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। তাহলে এই টোটাল সবগুলাকে যোগ দিলে, যেহেতু এটা একটা যৌগ, এর কোনো আয়ন না, সো যোগ দিলে সমান হবে 0। তাহলে কত দেখো, 2 + x -8, 4 দুগুণা 8 আর কি, সমান 0। তাহলে x সমান আসে হচ্ছে +6। সো এইভাবে করে কিন্তু তুমি জারণ সংখ্যা বের করতে পারবা, যে কোনো কিছুর জারণ সংখ্যা বের করতে পারবা। তো বলতেছে যে এরকম যদি চারটা অপশন দেয় যেগুলো দেখতে সিমিলার, তাহলে যেটার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সবচেয়ে বেশি সে তত তীব্র অ্যাসিড। এই জন্যই এখানে পারক্লোরিক অ্যাসিডটা সবচেয়ে তীব্র অ্যাসিড, তারপরে বাকিগুলা। তাহলে আমরা পারবো, 3 নাম্বারটাও গেল, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপরে ডিপেন্ড করে। এখন আসো, ধরো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান, যেমন ধরো এই যে HClO4, এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +7, HBrO4 এর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +7, HI4 এরও কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা +7। তাইলে ভাইয়া এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা আসলে শক্তিশালী অ্যাসিড? এই ক্ষেত্রে বোঝার উপায়টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। যার আকার সবচেয়ে ছোট, যার আকার সবচেয়ে ছোট সে তত তীব্র অ্যাসিড। যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে এখানে ক্লোরিনের আকার হচ্ছে সবচেয়ে ছোট, দ্যাটস ওয়াই এখানে এটা সবচেয়ে তীব্র অ্যাসিড। পারবো না আমরা? যেমন দেখো এই যে সেম এক্সাম্পল, HNO3 H3PO4, দুইটারই নাইট্রোজেন এবং ফসফরাস দুইটার জারণ সংখ্যাই +5, বাট নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়, দ্যাটস ওয়াই HNO3টা বেশি তীব্র অ্যাসিড। তাহলে 4 নাম্বার অপশন আমাদের শেষ। 5 নাম্বার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা মান যত কি হবে বলতো, কম হবে নাকি বেশি হবে আমাকে বলো। যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে ওই মৌলটা, দেখো অ্যাসিডের তীব্রতাও বেশি হয়, এবং কম তড়িৎ ঋণাত্মক মৌলটি অ্যাসিডটা দুর্বল হয়। তাহলে এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের। এই জন্য HClO2 হচ্ছে আমাদের সবচেয়ে তীব্র অ্যাসিড। আরেকটা আছে দ্রাবকের প্রকৃতি, যেমন সেম অ্যাসিড, যেমন আছে না, আমরা অনেক সময় কি আহ একই মানুষ, আমি কারোর সাথে ভালো ব্যবহার করি, কারোর সাথে খারাপ ব্যবহার করি, মানুষ বুঝে ব্যবস্থা, তাই না? কারোর সাথে বন্ধু, কারোর সাথে শত্রু। সেম এই CH3COOH এর নিজে আসলে দুর্বল অ্যাসিড, কিন্তু তুমি যদি ওকে অ্যামোনিয়া দ্রবণের মধ্যে দাও তাহলে তখন সে একটা তীব্র অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তাহলে এই ফ্যাক্টর গুলার উপরে ডিপেন্ড করে যে একটা অ্যাসিড কি তীব্র হবে নাকি ওটা দুর্বল হবে। আমরা আবারও পড়ি, হ্যাঁ? তাহলে ফ্যাক্টর গুলা কি কি ছিল আবারও পড়ি। একটা ছিল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কে এর মান যত বেশি হবে ওই অ্যাসিডটা তত বেশি তীব্র হবে। হাইড্রোসিডের ঋণাত্মক আয়নের আকার, হাইড্রোসিডের ক্ষেত্রে শুধু যেগুলো HCl Br এগুলার ক্ষেত্রে আয়োডিনের আকার সবচেয়ে বড়, দ্যাটস ওয়াই এটা সবচেয়ে বড় বা সবচেয়ে তীব্র।
কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সেম হইলে আকার, এবং এরপরে আছে দ্রাবকের প্রকৃতি, এবং এর সাথে আছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে পারবো আমরা? পারবো ইনশাল্লাহ। ক্ষারের ক্ষেত্রে দেখো এতগুলো নাই, ক্ষারের ক্ষেত্রে আছে মাত্র তিনটা। ক্ষারের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক আছে, বিয়োজন ধ্রুবক যত বেশি ক্ষারটা তত তীব্র হবে অবশ্যই। বাট ক্ষারের ক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে অক্সাইড বা হাইড্রোক্সাইডের পানিতে দ্রবণীয়তা। অর্থাৎ ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কে তীব্র অ্যাসিড হবে? যে পানিতে বেশি দ্রবণীয়। বা ধরো ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এগুলোর মধ্যে কোনটা বেশি দ্রবণীয় হবে? যেটা দ্রবণীয় হবে সেইটা বেশি তীব্র ক্ষার হবে। নিঃসঙ্গ ইলেকট্রন প্রদানের ক্ষমতা সেইখান থেকে এত বেশি আসে না, আমরা জাস্ট তিনটা টপ নাম পড়ে রাখলেই চলবে। কেমন? তাহলে অ্যাসিড ক্ষারের তীব্রতা নিয়ে কিন্তু আমরা মোটামুটি জেনে ফেলছি। আমাদের অ্যাসিড ক্ষার থেকে লাস্ট যেটা পড়া সেটা হচ্ছে অম্লের ক্ষারকত্ব এবং ক্ষারকের অম্লত্ব। এইটা পড়ার সাথে সাথে আমাদের আজকের পড়া কিন্তু প্রায় শেষ। ওকে, আমরা কোশ্চেন সলভ করে ফেলবো। অম্লের ক্ষারকত্ব দেখো, অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব আর একটা কনফিউজিং টপিক, যেটা নিয়ে তোমরা সবাই কনফিউজ হয়ে যাও অনেক। আজকের পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না। অম্লের ক্ষারকত্ব মানে কি? মোট কথা হচ্ছে ক্ষারকত্ব সবসময় অম্লেরই হবে, অম্লত্ব সবসময় ক্ষারকেরই হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, ঠিক আছে? সো টার্ম দেখে তোমার প্যারা খাওয়ার কিছু নাই। তুমি দেখবা কিসের চাচ্ছে? অম্লের চাচ্ছে, যাই চাক। কিসের চাচ্ছে? অম্লের চাচ্ছে। যাই চাক কিসের চাচ্ছে? ক্ষারকের চাচ্ছে। এখন অম্লের ক্ষারকত্ব যদি চায় তার মানে বোঝাচ্ছে এই HCl অ্যাসিড এটার ক্ষারকত্ব কত। ক্ষারকত্ব কত মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে জিনিসটা সহজে যদি মনে রাখতে চাও, এ একজন পার্সন, এর বন্ধুত্ব কত, তাহলে ওর বন্ধুর সংখ্যা যত বেশি তার বন্ধুত্ব ওই রকম হবে, ঠিক আছে? তাহলে এই অম্ল কত পাওয়ারফুল ক্ষারের সাথে যুক্ত হইতে পারে বা কয়টা ক্ষারের সাথে যুক্ত হইতে পারে ওইটাই তার ক্ষারকত্ব। আবারও বলি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হইতে পারবে? একটা। কেন? কারণ এখানে এক মলি আছে। তোমাকে এটা সমীকরণটা সবসময় সমতা করে দেখতে হবে। বাট দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা H প্লাস আছে, ও একটা NH, সে একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হইতে পারবে। বাট তুমি যদি এখানে H2SO4 দিতা, তাইলে তোমার সমতা করার জন্য দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া লাগতো, ঠিক আছে? তখন হয়তো এরকম সোডিয়াম সালফেট প্লাস পানি। যেহেতু এই সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য দুইটা ক্ষার লাগে, এর জন্য এর ক্ষারকত্ব 2। HCl কে প্রশমিত করার জন্য একটা ক্ষার লাগে, মানে একটা NH লাগে, এর জন্য এর ক্ষারকত্ব কত? 1। পারবো আমরা? আচ্ছা, উল্টা ভাবে সেম জিনিস, ক্ষারকের অম্লত্ব সেম জিনিস। এই যে ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে প্রশমিত করতে HCl কয়টা লাগবে? একটা লাগবে। বাট অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এখানে তিনটা হাইড্রোক্সাইড আছে, আমার তিনটা HCl লাগবে। এর জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব হচ্ছে 3, কিন্তু সোডিয়ামের হচ্ছে 1। কোয়েশ্চেনের কিছু নাই, খুব ইজি, জাস্ট মাথা ঠান্ডা করে একবার দেখলেই পারবা। বাট এই জিনিসটা Al2O3, এটার অম্লত্ব 6, কারণ এখানে ডাইমার থাকে। সো এটা একটু মুখস্থ রাখবা। ডাইমারটা আমি চাইলে দেখায়ও দিতে পারি, বাট মুখস্থ রাখাই ভালো, এত কিছু অ্যাকচুয়াল পরীক্ষার সময় মনে থাকবে না। Al2O3 এটার অম্লত্ব হচ্ছে 6, Al2O3 এটার অম্লত্ব হচ্ছে 6, মনে থাকবে? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে গেল। এখন চলো আমরা দেখি যে আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলাকে আমরা পারবো কিনা। এগুলাকে আসলে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা যখন আসবে তখন কি আমরা পারবো নাকি পারবো না। তো চলো আমরা দেখি, হ্যাঁ? ওকে, তাহলে পিএইচ নিয়ে শুরু। পাকস্থলীর পাচক রসে H+আয়নের মোলার ঘনমাত্রা 1.4। একটা জিনিসই মুখস্থ করতে বলছিলাম, অ্যান্সার কত ছিল? 0.04 মোলার ছিল, মনে আছে? আচ্ছা, বাফার দ্রবণ নিয়ে প্রশ্ন। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াতে আমরা কোন রাসায়নিক ইউজ করব, মনে আছে? কিভাবে নাম্বার দিছিলাম? 3, 6 থেকে 7, এদিকে 9। তাহলে অম্লধর্মী মানে এখানে আছে অম্লধর্মী মাটি পিএইচ বাড়ানোর জন্য আমি একটু ক্ষারীয় সার ইউজ করব। ক্ষারীয় সার কোনটা? ক্যালসিয়াম কার্বনেট এবং ডলোমাইট, মনে আছে না? পারবো। নিচের কোনটি দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়? দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 সালে আসছে, এবং সেম প্রশ্নটা
সেম প্রশ্নটা আবারও আসছে কত সালে, কত সালে আসছে, এই যে সেম প্রশ্নটা ডেন্টালে আসছে 21-22-এ, কোন জোড়া দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায়। দেখছো, একই প্রশ্ন, একই রকম প্রশ্ন। তোমাকে বুঝতে হবে, মেডিকেল পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন বুঝলে অল্প পড়েই খুব ভালো করতে পারবা। তাহলে কোনটা দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করা যায় আমরা কি জানি? আমি বলছিলাম ক্ষারীয় বাফার বুঝতে হলে বুঝতে হবে আমার দুর্বল ক্ষার কোন অপশনের মধ্যে আছে। দেখো তো, এই যে দুর্বল ক্ষার আছে, আছে না? পারবে এখন? এটা কিন্তু সবল ক্ষার, এটা সবল অ্যাসিড, হবে না। এটা দুর্বল অ্যাসিড, তাহলে হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। জাস্ট দুর্বল ক্ষার আছে, দুর্বল ক্ষারের সাথে অনুবন্ধী একটা অ্যাসিড আছে। অ্যান্সার শেষ আমার। আচ্ছা, এবার আমি যাই পরের কোশ্চেনে। আচ্ছা, এইটা ডেসিমোলার ইথেনিক অ্যাসিড দ্রবণের, এটা আমার লাগবে না, পিএইচ লাগবে না। আচ্ছা, কোন জোড়া দিয়ে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতে হয় করা হয় ডেন্টাল ভর্তি পরীক্ষা? সেম কোশ্চেন, আর গেলাম না। মাটির পিএইচ বাড়ানোর জন্য কোনটা ইউজ করা হয়? তাহলে আমার অম্লধর্মী মাটি, পিএইচ বাড়াইতে চাই, তাহলে ক্ষারীয় সার অ্যাড করতে হবে। ক্ষারীয় সার কোনগুলা? এই যে ক্যালসিয়াম অক্সাইড। দেখছো, সেম কোশ্চেন রিপিট। মানুষের রক্তে কোন বাফার দ্রবণ থাকে? আমি বলছিলাম বাইকার্বনেট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাফার। দেখো তো এখানে বাইকার্বনেট বাফার আছে কিনা। এই যে দেখো, সোডিয়াম বাইকার্বনেট H2CO3 আছে, আছে। শেষ অ্যান্সার। নিচের কোন দ্রবণের পিএইচ সর্বাধিক? এই যে এবার তোমাদের কাজ চলে আসলো। দেখো তো, কোন দ্রবণের পিএইচ সর্বাধিক হবে? আমার এখানে না পিএইচ আসলে বেরই করা লাগবে না, কারণ সবগুলো সেম মোলার আছে। তোমাকে দেখতে হবে আসলে কোন অ্যাসিডটা শক্তিশালী বেশি। এখানে H2SO4, HCl, HNO3 কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী বলো তো? H2SO4। তাহলে অবশ্যই এটার পিএইচ সবচেয়ে বেশি হবে। সরি, পিএইচ সর্বাধিক। দেখছো, উল্টা গেছে কিন্তু। পিএইচ সর্বাধিক মানে হচ্ছে সেটা তো অ্যাসিডটা দুর্বল। পিএইচ কম হইলে না অ্যাসিড সবল হইতো। পিএইচ বেশি মানে কি, ওটা একটু ক্ষারের দিকে। কম সবল অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। এখানে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? H2CO3, তাহলে অ্যান্সার হবে এইটা। ওকে। ক্ষারীয় মাটির পিএইচ কমাতে কোনটা ব্যবহার করা হয়? সেম কোশ্চেন, তার মানে অ্যাসিডিক সার লাগবে আমার। অ্যাসিডিক সার কি? নাইট্রেট। অ্যান্সার নাইট্রেট। পারবো আমরা, এগুলো সব পড়ছি। দেখো, অল্প একটু পড়ছি আজকে আমরা ক্লাসে, বাট তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সব কোশ্চেন কভার হয়ে গেছে। মানুষের রক্তে কোন বাফার দ্রবণ বিদ্যমান? রিপিট কোশ্চেন। রোগীর রক্তের পিএইচ 6.90, মানে 7-এর চেয়ে কম। তাহলে এই অবস্থাকে আমরা কি বলবো? অ্যাসিডোসিস বলবো, তাই না? অ্যাসিডোসিস বলবো, কারেক্ট। সবাই পারছো। মানুষের রক্তের পিএইচ এর মান কত? এটা আমরা পারি, 7.4। এই যে দেখো 36 নম্বর প্রশ্ন, কয় সেকেন্ড লাগে অ্যান্সার দিতে আমি দেখি। 005 মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত? মেডিকেল ভর্তি পরীক্ষা 15-16 সালের কোশ্চেন। দুইটা জিরো আছে, অ্যান্সার কত? 2। শেষ। কোন দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচ এর মান পরিবর্তন হয় না? অ্যান্সার একদম এক কথায় বাফার দ্রবণ। অনেক আহামরি কোনো কঠিন কোশ্চেন আসে না মেডিকেলে, জাস্ট ভেবে চিন্তে সহজ করে অ্যান্সারটা করতে পারা উচিত। মানুষের রক্তে কোন বাফার পিএইচ নিয়ন্ত্রণ করে না? এই না কথাটা অনেক সময় আমরা মিস করে যাই। 14-15 সালের কোশ্চেন। তাহলে করে কোনটা কোনটা আমরা জানি, বাইকার্বনেট করে, ফসফেট করে, অ্যাসিটেট করে, করে না, প্রোটিন করে। তাহলে অ্যান্সার কোনটা? এই যে অ্যাসিটেট, এটা হচ্ছে অ্যান্সার। অ্যাসিটেট নামে আমরা কোনো রক্তের বাফার পড়ি নাই। পিএইচ সম্পর্কে নিচের কোনটা সঠিক? পিএইচ সমান 7 হইলে নিরপেক্ষ, 7 হইলে ক্ষারকীয়, কোনটা? এ নাম্বার। বাচ্চাদের প্রশ্ন। নিচের কোনটির উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়, মানে কোন পিএইচ এর উপরে গেলে মাটির উর্বরতা বিনষ্ট হবে? আমরা জানি রেঞ্জটা কত ছিল, 3 থেকে 9.5, মনে আছে? 9.5-এর উপরে গেলে মাটির উর্বরতা বিনষ্ট হয়, 10-11 সালের প্রশ্ন। ঠিক আছে। পানির আয়নিক গুণফল, এই যে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির আয়নিক গুণফল কত? 1 × 10⁻14। পারবো না? পারবো। এই সেম জিনিস আবার আসছে, দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তেও আসছিল। এই যে দেখো তো, পরমাণুকরণ তাপ আসছে। ঠিক আছে, যেটা যেটা পড়াইছি সবগুলো আসছে। আর কিছু আছে, এই যে অম্লের ক্ষারকত্ব, ক্ষারকের অম্লত্ব। কোনটা তীব্র অ্যাসিড নয়? তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, একমাত্র দুর্বল অ্যাসিড এখানে কে আছে? এইটা। আচ্ছা, কোন দ্রবণে নীল লিটমাস লাল? এগুলো আমাদের সহজ প্রশ্ন। এখানে দেখো, কোনটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? ডেন্টাল ভর্তি পরীক্ষা 2020-21-এ আসছে। দেখো, এগুলাই কিন্তু পড়াচ্ছি গত কয়েক বছর ধরে, এগুলাই বারবার আসতেছে, তাও স্টুডেন্টরা কেন জানি পারে না। তাহলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা হবে বলো তো? এখানে দেখি।
মনে আছে এই CH2 এক্সাম্পল গুলোতে পড়াইছিলাম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং ফ্লোরিন। তাইলে যেটার মধ্যে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা এখানে বেশি হবে সেটাই হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, এই যে পানির গলন তাপ পড়াইছি, দেখো 18-19 সালে আসছে। আনসার কত? +6। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কিসের উপরে? বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক সেটার উপরে। এটা তো হবে না নিশ্চয়ই, এটা তো ক্ষারের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, পুরাতন সিলেবাসের কিছু কোশ্চেন আসে, দরকার নেই, আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে গেল। সো আমরা তাহলে পারবো, আমরা কি এই ইয়েগুলো পারবো? সো আমরা কি এখন পারবো মোটামুটি সবাই ইনশাল্লাহ? পারবো না সবাই? তো এইটা ছিল আমাদের কেমিস্ট্রি ক্লাস। আমি দেখানোর চেষ্টা করলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি যদি এইভাবে কেমিস্ট্রি পড়ো, তোমার আসলে আর কিছুই গ্যাপ থাকবে না, তোমার সব কিছু কাভার হয়ে যাবে। তাহলে আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করছি, বাসায় একবার রিডিং পড়লাম, ক্লাসে বসে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেললাম, ক্লাসেই বারবার অ্যাক্টিভ রিকল করলাম যা যা পড়ছি, এবং ক্লাসে প্রশ্ন প্র্যাকটিস করে ফেললাম। আমার জাস্ট দুইটা কাজ আছে এই ক্লাসের পরে, জাস্ট বাসায় একবার মেরিটনিক বই থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করব, তারপরে যে এক্সামগুলো হবে এক্সামে আমি অ্যাটেন্ড করব। জাস্ট এইভাবে যদি আমি পড়াশোনা করতে থাকি, মেডিকেল অ্যাডমিশনে একটা সিট আমার জন্য কোনো ব্যাপার না। বিশ্বাস করো, একটা টপ মেডিকেলের সিট কোনো ব্যাপার না। তুমি যে পজিশনে থাকো, তোমার যেখানেই ল্যাকিং থাকুক, যেখানেই গ্যাপ থাকুক, সম্ভব। ঠিক আছে, নিজের উপর বিশ্বাস রাখো, অবশ্যই সম্ভব। তো সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে, আগামীকালকে কিন্তু ফিজিক্স ক্লাস আছে, সবাই জয়েন করে ফেলবা আগামীকালকের ক্লাসে। এবং 13ই সেপ্টেম্বর কিন্তু আমাদের একটা মেডিকেল রিয়েলিটি চেক এক্সাম আছে, যে এক্সাম দিলে তুমি একটা আইপ্যাড জিতে নিতে পারবা। তো সবাই অবশ্যই অবশ্যই এক্সামটাতে পার্টিসিপেট করবা, ফ্রেন্ডসদের নিয়ে পার্টিসিপেট করবা। ঠিক আছে? সো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। আহ, তোমরা কষ্টের একটা জার্নি শুরু করছো, একটা স্বপ্নের জার্নি শুরু করছো বলবো। এই স্বপ্নের জার্নিটাতে চলে আসো আমাদের সাথে। 10 মিনিট স্কুলের সাথে আমরা এবার যে কোর্সটা শুরু করেছি, এই কোর্সে কিন্তু আমরা তোমাদের জন্য পার্সোনাল কেয়ারের ব্যবস্থা রেখেছি একদম, অর্থাৎ তোমার সাথে একজন ডেডিকেটেড টিচার থাকবে। আমাদের ক্লাস, এক্সাম সবকিছুর বাইরে তোমাকে পার্সোনালি সাপোর্ট দেওয়ার জন্য তোমার জন্য একজন ঢাকা মেডিকেলের ভাইয়া বা আপুকে হয়তো আমরা ঠিক করে দিব। ঠিক আছে? সো যারা কোর্সে ভর্তি হতে চাও, 16910 এই নাম্বারে কল করলেই পাবা। আর অবশ্যই কালকের ফিজিক্স ক্লাসটা জয়েন করো, অসাধারণ ক্লাস হবে। এবং বাকি যে ক্লাসগুলো হয়তো প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসগুলো দেখো নাই, 10 মিনিট স্কুলের পেজে বা অ্যাডমিশন এক্সের পেজে তোমরা দেখতে পারবা। সো দেখে ফেলো এবং মেডিকেলের প্রস্তুতিটা খুব দারুণ ভাবে নেওয়া শুরু করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।